আমাদের চেনা গণ্ডির বাইরে যখন অজানার সন্ধানে মন ছুটে যায়, আর তা ছুঁয়ে দেখতে গিয়ে যদি বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়, তখন কি হতে পারে তা আমাদের ভাবনারও বাইরে। আমাদের আজকের এই কাহিনী বইয়ের পাতায় গল্পের আকারে ফুটিয়ে তুলেছে এমন একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা, যা সাধারণত আমাদের কল্পনারও অতীত। নমস্কার, আমি দিশা। বেঙ্গল স্টোরি স্টেশনে আজ আপনারা শুনবেন সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটি অনবদ্য সৃষ্টি, প্রজাপতির পাখা। এই গল্পটি আমরা নিয়েছি জীবন্ত কবিত উপন্যাস থেকে। আশা করি গল্পটি আপনাদের মনোভূত হবে। এরকম আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গল স্টোরি স্টেশন চ্যানেলটিকে। বেঙ্গল স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। শুনতে থাকুন আজকের কাহিনী, প্রজাপতির পাখা। নৃসিংহ চৌধুরী দিল্লিপি, 1 আগস্ট, পশ্চিম গারো পাহাড়, মেঘালয়। শিলং থেকে আজ বেলা 10টা নাগাদ পশ্চিম গারো পাহাড়ের এই ছোট্ট গ্রামটায় এসে পৌঁছেছি। যদিও এই টিম্বাটু গ্রামটা ইন্দো মায়ানমার বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত। অফুরান জীব বৈচিত্র্য সমৃদ্ধ এ অঞ্চলে শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার মতো বাটারফ্লাই ক্যাচার বা প্রজাপতি শিকারীরা এখানে এসে উপস্থিত হন। তবুও এখানে থাকার জন্য তেমন কোনো হোটেল গড়ে ওঠেনি। এখানে থাকতে হলে পাহাড়ের ঢালে গ্রামের কোনো কুঁড়েতেই মাথা গুঁজতে হয়। কাঠের অথবা পাথরের তৈরি কয়েকটা বাড়ি অবশ্য এখানে আছে, কিন্তু সেগুলো হয় সরকারি সম্পত্তি অথবা একান্ত ব্যক্তিগত আবাসস্থল, তা ভাড়া দেওয়ার জন্য নয়। আমার কপাল অবশ্য এবার ভালো। আমি এবার আশ্রয় পেয়েছি ডক্টর শেফিল্ডের ছবির মতো সুন্দর কাঠের বাড়িটাতে। গত বছর এখানে এসে তার সঙ্গে পরিচয় হয়েছিল। ডক্টর শেফিল্ডকে ইংরেজ বলা যেতেই পারে। খাঁটি ইংরেজ রক্ত প্রবাহিত তার দেহে, যদিও তিনি নিজেকে গারো হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। শেফিল্ডের ঠাকুরদা 100 বছর আগে এখানে মিশনারি হিসেবে এসেছিলেন। তারপর এ পাহাড়কে, এখানকার মানুষজনকে ভালোবেসে এখানেই থেকে গেছিলেন। শেফিল্ডের বাবাও তার পদাঙ্ক অনুসরণ করেন। শেফিল্ড অবশ্য প্রথম জীবনে এখানে স্কুলের পাঠ চুকিয়ে লন্ডনে চলে যান। এখানে ডাক্তারি পাশ করে রয়্যাল সোসাইটির সভ্য হন। ওখানকার কোনো এক নামকরা হাসপাতালে কাজ করার পর বছর 10 আগে জন্মভূমির টানে আবার গারো পাহাড়ে ফিরে এসেছেন অকৃতদার মানুষটি। সদা হাস্যময় এই মানুষটি আমাকে তার বাড়িতে থাকতে দিয়েছেন, সম্ভবত আমি বাঙালি বলে। বাঙালিদের তিনি শ্রদ্ধা করেন রবীন্দ্রনাথের জন্য। রবীন্দ্রনাথ যখন শিলং পাহাড়ে ছিলেন, তখন শেফিল্ডের ঠাকুরদা নাকি একবার তার সঙ্গে দেখাও করেছিলেন। শেফিল্ডের একটা কুকুর আছে, তাকে নিয়ে এ বাড়িতে দিন কাটান তিনি। জাতিতে সেটা গ্রেট ডেন। ডক্টর শেফিল্ডের বাড়িতে মালপত্র রেখে স্নান খাওয়া সেরে ঘণ্টাখানেক বিশ্রাম করে আমার প্রজাপতি সংগ্রহের সাজ সরঞ্জাম, কাঁচের জার, পাউচ, প্রজাপতি ধরার হ্যান্ড নেট ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়লাম। পাহাড়ের ঢাল বেয়ে এগোলাম ওপরের দিকে। বর্ষা শেষ হয়েছে কিছুদিন আগে। গাছপালা সব প্রাণবন্ত হয়ে উঠেছে। দুপুরের আলোতে ঝলমল করছে ঘন নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা পান্না সবুজ পাহাড়ের ঢালগুলো। এত প্রাণবন্ত সবুজ রং শুধু হয়তো এই গারো পাহাড়েই দেখা যায়। তারই মাঝে দূর থেকে চোখে পড়ছে পাহাড়ের গা বেয়ে নেমে আসা রূপালি ফিতার মতো কয়েকটা ঝোড়া বা ঝর্ণা। তেমনই এক ঝোড়াকে লক্ষ্য করে এগোলাম আমি। একসময় পৌঁছে গেলাম সে জায়গাতে। পাহাড়ের ঢালে কিছুটা সমতল মতো জায়গা। ফুট 30 ওপরের একটা পাথরের ফাটল থেকে জলধারা ঝরঝর শব্দে নিচে নেমে সমতল জায়গাটিতে ছোট একটা ডোবা মতন সৃষ্টি করে
আবার নিচের দিকে হারিয়ে গেছে। ডোবাটার চারপাশে ছড়িয়ে আছে জলধারার মসৃণ হয়ে যাওয়া নানা আকৃতির নুড়ি পাথর আর ছোট ছোট ঝোপঝাড়। ঠিক যা ভেবেছিলাম তাই। জলধারা যেখানে এসে পড়ছে তার কিছুটা তফাতেই একটা ডিম্বাকৃতি পাথরের ওপর বসে আছে এক ঝাঁক ছোট্ট ছোট্ট প্রজাপতি, মোনার্ক বাটারফ্লাই। পাথরের ওপর সার বেঁধে বসে এক অদ্ভুত সম্মিলিত ছন্দে তারা পাখা নেড়ে চলেছে। তাদের দেখেই আমার মনটা খুশিতে নেচে উঠল। এ তল্লাটে মোনার্ক বাটারফ্লাই এমন কিছু দুর্লভ নয়, তবে এরা পরিযায়ী প্রজাপতি বা মাইগ্রেটরি বাটারফ্লাই। সুদূর উত্তর আমেরিকা থেকে পাহাড় সমুদ্র পেরিয়ে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে ওরা এখানে আসে। ব্যাপারটা ভাবলেই কেমন আশ্চর্য লাগে। এখানকার কিছু মানুষ বিশ্বাস করে যে এই প্রজাপতির পাখার রেণু নির্দিষ্ট অঙ্গে মাখলে নাকি মিলন সুখের হয়। আর আমার ওদের দেখে ভালো লাগার কারণ হলো, আমি যেবার প্রথম মোনার্ক বাটারফ্লাই ধরেছি সেবারই পরবর্তীকালে দুষ্প্রাপ্য প্রজাপতির সন্ধান পেয়েছি। এটা আমার একটা সংস্কারও বলা যেতে পারে। ছোট হলেও মোনার্ক খুব সাবধানী, কাছে গেলেই সঙ্গে সঙ্গে উড়ে যায়। ওদের দেখা মাত্রই হ্যান্ড নেটটা বাড়িয়ে ভেজা পাথরের ওপর সাবধানে পা রেখে আমি সন্তর্পণে এগোলাম সেই নির্দিষ্ট পাথরটার দিকে। কিন্তু কাছে যেতেই আমার আশঙ্কা সত্যি হলো। বিপদের গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে ঝাঁকটা উঠতে শুরু করলো। আমি বাতাসে নেট চালালাম, কিন্তু একটাও আটকালো না তাতে। ঝাঁকটা উড়ে গেল ডোবার দিকে। সেখানে নামা যাবে না। মুহূর্তখানেক সেখানে দাঁড়িয়ে একটু হতাশ হয়ে আবার পিছনে ফিরতে যাচ্ছি, ঠিক তখনই দেখতে পেলাম তাকে। একটা প্রজাপতি তখনও সেই পাথরটার উপর বসে আছে, যেন তার উড়ার কোনো তাড়া নেই। আর তাকে দেখা মাত্রই যা আছে কপালে ভেবে নেটটা চালিয়ে দিলাম তাকে লক্ষ্য করে। আর আমার হাতলওয়ালা জালের বৃত্তের মধ্যে আটকে গেল প্রজাপতিটা। গাঢ় পাহাড়ে এ মরশুমে আমার প্রথম শিকার এই মোনার্কটা। প্রজাপতিটাকে ধরার পর আমার সংস্কারের জন্য মনে মনে বেশ খুশি হলাম। কিছুক্ষণের মধ্যে সাবধানে তাকে জাল থেকে খুলে পুড়ে ফেললাম কাঁচের জারে। আপাতত সেটাইও রাস্তা না। এরপর আমি এগোলাম পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা ইউক্যালিপটাস জঙ্গলের দিকে। সময় এগিয়ে চলল। আমিও ঘুরে বেড়াতে লাগলাম প্রজাপতির খোঁজে। একবার আমার দেখা হলো সাদা রঙের এক ঝাঁক কমন ম্যাপ বাটারফ্লাইয়ের সঙ্গে, আর একবার হলুদের ওপর কালো ডোরাওয়ালা টাইগার বাটারফ্লাইয়ের সঙ্গে। কিন্তু এ দু ধরনের প্রজাপতি আমার সংগ্রহে আছে, তাই আমি শুধু তাদের সৌন্দর্য উপভোগ করলাম, ধরার চেষ্টা করলাম না। ঘণ্টাখানেক ঘোরাঘুরির পর তখন বিকেল হয়ে এসেছে। হঠাৎ আমার চোখ আটকে গেল মাটিতে শুয়ে থাকা একটা গাছের গুঁড়ির ওপর। বেশ বড় একটা প্রজাপতি বসে আছে সেখানে, ব্রহ্মপুত্র প্যামফ্লাই, দুষ্প্রাপ্য প্রজাপতি। আমি থমকে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম তার দিকে, কিন্তু তাকে ধরার উপায় আমার নেই। এই গাঢ় পাহাড়ে যে 300 ধরনের প্রজাপতি পাওয়া যায়, তার মধ্যে বেশ কিছু প্রজাপতি সংরক্ষণ আইনের শীর্ষ তালিকাভুক্ত। ব্যাপারটা শুনলে অনেকেই আশ্চর্য হবেন যে কেউ বাঘ, গন্ডার বা হাতি শিকার করলে যে শাস্তি হবে, ওই সব প্রজাপতি ধরলেও একই শাস্তি। ব্রহ্মপুত্র প্যামফ্লাই একই তালিকাভুক্ত। ওকে ধরলেই ধরা পড়লে নির্ঘাত 7-8 বছরের হাজতবাস। তবে ক্যামেরাবন্দি অবশ্যই করা যায়। তাই সে উড়ে যাওয়ার আগে চটপট ব্যাগ থেকে ক্যামেরা বার করলাম। লেন্সটা ঠিক করছি, হঠাৎই একটা মৃদু বিপ বিপ শব্দ কানে এলো। আর এরপরই প্রজাপতিটা যেখানে বসেছিল সেদিকে একটা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একজন লোক। তার পায়ে ঝোপঝাড় আন্দোলিত হতেই শোয়ানো গাছের গুঁড়ি থেকে প্রজাপতিটা উড়ে গেল অন্যদিকে। মুহূর্তের মধ্যেই সে হারিয়ে গেল চোখের আড়ালে। তাকালাম লোকটার দিকে। পরনে নীল রঙের টাইট স্যুট, মাথায় হ্যাট, হাতে দস্তানা, মাঝবয়সী দীর্ঘকায় একজন লোক। তার হাতে ধরা মোবাইল ফোনের মতো একটা যন্ত্র। লোকটাকে দেখে আমার ঠিক ভারতীয় বলে মনে হলো না।
প্রজাপতিটা উড়ে যাওয়াতে সেই মুহূর্তে লোকটার উপস্থিতিতে ঈষৎ ক্ষুণ্ণ হলাম আমি। লোকটা সম্ভবত শেষ মুহূর্তে প্রজাপতিটাকে উড়ে যেতে দেখেছিল, তাই সে আমার উদ্দেশ্যে একটু লজ্জিতভাবে বলল, মাফ করবেন, আমার জন্য এই প্রজাপতিটা পালালো। তবে ওই যে ওখানে পাহাড়ের ঢালে ছোট ঝর্ণা দেখছেন, ওখানে বেশ কয়েকটা ব্রহ্মপুত্র প্যাম্পলাই আছে। আমি কিছুক্ষণ আগেই দেখে এলাম। স্পষ্ট ইংরেজি উচ্চারণে কথাগুলো বলে লোকটা অঙ্গুলি নির্দেশ করলো উল্টো দিকের পাহাড়ের ঢালের গায়ে একটা ঝর্ণার দিকে। আমি তার কথা শুনে সৌজন্যতার খাতিরে তার উদ্দেশ্যে বললাম, না না, ঠিক আছে, প্রজাপতিটা এমনিও উড়ে যেতে পারত, আবার হয়তো ব্রহ্মপুত্র প্যাম্পলাই দেখতে পেয়ে যাব। জবাব শুনে মৃদু হাসলেন ভদ্রলোক। তারপর আমার পরিচয় জানতে চাইলেন। আমি সংক্ষেপে আমার পরিচয় ব্যক্ত করলাম। আমি ডাক্তার শেফিল্ডের বাড়িতে উঠেছি শুনে ভদ্রলোক প্রথমে বললেন, ডাক্তার শেফিল্ডকে আমি চিনি, খুব সজ্জন মানুষ। তারপর লোকটা নিজের পরিচয় দিয়ে বললেন, আমি ক্যালিপটক্স, মেক্সিকান। ভারতের আকাশ নিয়ে গবেষণা করতে বছর 5 ধরে এদেশে আছি। এখানে আমার একটা বাড়ি আছে, যদিও সারা বছর আমি সেখানে থাকি না, বাড়িটা ভাড়া দেওয়া আছে। মাঝে মাঝে এখানে আসা যাওয়া করি। কথাগুলো বলার পর চারপাশে কি যেন খুঁজতে খুঁজতে তিনি প্রশ্ন করলেন, তা কি প্রজাপতি ধরলেন? কোনো রেয়ার স্পিসিস? তার কথা শুনে আমি কিট ব্যাগ থেকে কাঁচের জারটা বার করে তুলে ধরে বললাম, এই যে একটা মোনাক বাটারফ্লাই। মোনাক বাটারফ্লাই? ভদ্রলোক কাছে এগিয়ে এসে জারটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভিতরের প্রজাপতিটাকে দেখতে লাগলেন। কয়েক মুহূর্তের মধ্যেই যেন উজ্জ্বল হয়ে উঠল তার মুখটা। তিনি কাছে চলে আসায় তার অন্য হাতে ধরা ছোট্ট যন্ত্রটার বিপ বিপ শব্দটা কানে বড় লাগছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার হাতে এটা কি জিনিস? ক্যালিপটা মৃদু চমকে উঠে সুইচ টিপে যন্ত্রটা বন্ধ করে দিয়ে হেসে বললেন, আসলে আমার বাড়িতে আধুনিক টেলিস্কোপ বসানো আছে, যা দিয়ে আমি আকাশ দেখি। আপনি গেলে আপনাকেও দেখাবো। এটা ওই টেলিস্কোপেরই যন্ত্রাংশ, রিমোটও বলতে পারেন, খুব শক্তিশালী। ভুলে হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। এ কথা বলার পরই প্রজাপতিটা দেখতে দেখতে আমাকে বেশ একটু অবাক করে দিয়ে ভদ্রলোক বললেন, বেশ সুন্দর প্রজাপতি। একটা অনুরোধ করছি, এটা আমাকে দেবেন। যা চান, দাম চান, আমি দেব। আমি প্রজাপতি ধরি না ঠিকই, কিন্তু যারা ধরেন তাদের কাছ থেকে মাঝে মাঝে প্রজাপতি কিনি। মেক্সিকোতে আমার একটা ছোট সংগ্রহশালা আছে। এই মোনাকটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আকারে বেশ বড়। আমি একটু ভেবে নিয়ে জবাব দিলাম, মাফ করবেন, এটা আমার ধরা প্রথম প্রজাপতি, আর আমার কিছু সংস্কার আছে, এটা আমি দিতে পারবো না। জবাব শুনে মিস্টার ক্যালিপটা আমার মুখের দিকে মুহূর্তখানেক তাকিয়ে থেকে জারটা আবার আমার হাতে ফিরিয়ে দিলেন। তারপর হেসে বললেন, আমি হয়তো আপনাকে এমন একটা প্রজাপতি দিতে পারি যার বিনিময়ে এটা আপনি আমাকে দিয়ে দেবেন। আমি হেসে বললাম, তাই নাকি? আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। এখানে বহু দেশের মানুষ আসেন, কিন্তু ইতিপূর্বে কোনো মেক্সিকানের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। আমি এখানে কদিন থাকবো, তেমন সুযোগ হলে আপনার দেশের গল্প শুনবো। ভদ্রলোক হেসে বললেন, অবশ্যই, আবার দেখা হবে। আমি এবার যাই, বেলা পড়ে আসছে। আপনার সঙ্গে পরিচিত হয়ে বেশ ভালো লাগলো, ধন্যবাদ। আমিও তাকে ধন্যবাদ জানাবার পর তিনি এগোলেন অন্যদিকে, আর আমিও এদিনের মতো প্রজাপতি অভিযান সাঙ্গ করে নিচে নামতে শুরু করলাম ডক্টর শেফিল্ডের বাড়িতে ফেরার জন্য। দিনের শেষ আলো তখন ছড়িয়ে পড়েছে গাঢ় পাহাড়ের মাথায়। আমি যে টেবিলে বসে এই দিনলিপি লিখছি, সেই টেবিলেই কাঁচের জারের মধ্যে এখন শোভা পাচ্ছে মোনাকটা। আমি একটা ছোট্ট গাছের ডাল ঢুকিয়ে দিয়েছি জারের মধ্যে, তারই একটা পাতায় ডানা মুড়ে চুপ করে বসে আছে সে। ডক্টর শেফিল্ডের ডায়েরি, 1 আগস্ট, টিম্বাটু ভিলেজ, ওয়েস্ট গারো হিলস, মেঘালয়। আজ সকালে
সেই বাঙালি প্রজাপতি শিকারী ভদ্রলোক মিস্টার চৌধুরী আমার বাড়িতে এসে উঠলেন। এই প্রজাপতি শিকারী ভদ্রলোকের সঙ্গে গত বছর আমার পরিচয় হয়েছিল। আমি তাকে এবছর আমার বাড়িতে থাকতে দেব বলেছিলাম। আমি আমার কথা রাখলাম। ভদ্রলোককে ঘরের চাবি বুঝিয়ে ডিসপেন্সারির দিকে রওনা হয়েছি। ক্যাথলিক চার্চের সামনে উপস্থিত হতেই দেখি পাহাড়ের ঢাল বেয়ে রাজসাইকিয়া প্রায় ছুটতে ছুটতে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। উত্তেজনায় সে কাঁপছে। ডক্টর সেভিল, আপনি এখনই আমার বাড়িতে চলুন। মীনাক্ষীর আবার ব্লিডিং শুরু হয়েছে। এবারে হয়তো। কথা শেষ না করে আমার হাত দুটো চেপে ধরল সে। আমি মনে মনে বলে উঠলাম, আবার মিসক্যারেজ? গতকাল বিকেলেই তাকে একদম সুস্থ স্বাভাবিক দেখে এসেছি। মুখে কিছু না বলে আমি তৎক্ষণাৎ সাইকিয়ার সঙ্গে পাহাড়ের ঢাল বেয়ে তার বাড়ির উদ্দেশ্যে ছুটতে শুরু করলাম। যখন ওপরে উঠে এলাম তখন আমরা দুজনেই হাঁপাচ্ছি। ইউক্যালিপটাসের বনের মধ্যে পাথরের দেয়াল আর কাঠের ঢালু ছাদওয়ালা বিরাট দোতলা বাড়িটা দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমলে জরিপের কাজ করতে আসা এক ভদ্রলোক বহু বছর আগে এ বাড়িটা বানিয়েছিলেন। বহু হাত ঘুরে এ বাড়িটা এখন ক্যালিপ্টা নামক মেক্সিকান ভদ্রলোকের সম্পত্তি। তার সঙ্গেও আমার পরিচয় আছে। ভদ্রলোক মহাকাশ পর্যবেক্ষক। এই গারো পাহাড়ের ধুলো ধোঁয়াহীন নির্মল আকাশ পর্যবেক্ষণের পক্ষে সুবিধাজনক বলে তিনি এই সম্পত্তিটা এখানে কিনেছেন। বাড়িটার একতলায় ভাড়া থাকে স্থানীয় সরকারি স্কুলের টিচার রাজা সাইকিয়া ও তার স্ত্রী মীনাক্ষী। দুজনেরই বয়স 30-এর নিচে। সুখী দম্পতি, যদিও এখন আর তাদের ঠিক সুখী বলা যাচ্ছে না। সদর দরজা দিয়ে বাড়ির ভিতর ঢোকার আগে আমার চোখ গেল ছাদের দিকে। সেই বিরাট টেলিস্কোপটা দোতলার ছাদ ফুঁড়ে কামানের মতো তাক করা আছে মহাকাশের দিকে। ওটা দিয়েই মহাকাশ পর্যবেক্ষণ করেন ল্যান্ডলর্ড। ওই টেলিস্কোপটা দিয়ে তিনি আমাকেও একবার আকাশের আশ্চর্য রূপ দেখিয়েছিলেন। রাজা সাইকি আমাকে নিয়ে সোজা হাজির হলো তার বেডরুমে। খাটে চাদর ঢাকা অবস্থায় শুয়েছিল মীনাক্ষী। বিবর্ণ মুখ, চোখের কোলবে জল চুঁইয়ে পড়ছে। একজন ঘরের কাজ করা গাঢ় মহিলা তার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আমি একটা টুল টেনে নিয়ে মীনাক্ষীর পায়ের কাছে বসে চাদরটা একটু উঠালাম। হ্যাঁ, মিসক্যারেজ, 4 মাসের ভ্রূণ। তাকে সন্তান বলাই ভালো। প্রায় বাইরে বেরিয়ে এসেছে। রক্তে ভিজে গেছে বিছানাটা। এই নিয়ে 3 বার মিসক্যারেজ হলো মীনাক্ষী। প্রথমে 3 মাসে, দ্বিতীয়বার 2 মাসে, আর এবার 4 মাসে। আমি খাটে বসা মহিলাকে তাড়াতাড়ি গরম জল আনতে বলে আমার ব্যাগ থেকে গ্লাভস, ব্যান্ডেজ, সিজার ইত্যাদি সরঞ্জাম বের করলাম। গরম জল এসে গেল কিছু সময়ের মধ্যে। সবাইকে ঘর থেকে বের করে দিয়ে তারপর আমি কাজ শুরু করলাম। অভ্যস্ত হাতে মিনিট খানেকের মধ্যেই আমি সেই মাংসলো পিণ্ডটাকে বিচ্ছিন্ন করে দিলাম মীনাক্ষীর দেহ থেকে। মনে মনে ভাবতে লাগলাম, কেন এমন হচ্ছে? সবকিছুর পিছনেই তো একটা বৈজ্ঞানিক ভিত্তি থাকা উচিত। ভ্রূণটা ভালো করে পর্যবেক্ষণ করতেই হঠাৎ তার গায়ে কয়েকটা ছিট ছিট দাগ দেখতে পেলাম। আর সেটা দেখেই আমার হঠাৎ মনে পড়ে গেল বহু বছর আগে ছাত্রাবস্থায় ইংল্যান্ডের মেডিকেল কলেজে কাচের জারে রাখা ফরমালিনে ডোবানো একটা ভ্রূণের কথা। এক জাপানি নারীর ভ্রূণ। বিশেষ কারণবশত আমাদের প্রফেসর সেই ভ্রূণটা আমাদের দেখিয়েছিলেন। সে ভ্রূণটা এমনই দেখতে ছিল। আমার মনে হলো এই ভ্রূণটাও মেডিকেল অ্যানালিসিসের জন্য পাঠালে কেমন হয়। পরপর 3 বার এমন অস্বাভাবিক অপারেশনের কারণ আমি ধরতে পারছি না। হয়তো ভ্রূণটার মেডিকেল অ্যানালিসিস করলে কোনো সমাধান সূত্র মিলতে পারে। মীনাক্ষী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। আমি তাড়াতাড়ি বাকি কাজ শেষ করে তাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিলাম। মানসিক স্ট্রেস কাটিয়ে ওঠার জন্য তার পক্ষে ঘুমটা খুব জরুরি। কাজ মিটে যাওয়ার পর রাজা সাইকিয়াকে ডেকে প্রথমে জিজ্ঞেস করলাম,
মীনাক্ষী কোনো চোট পেয়েছিল কি? না, গতকাল বিকেলে আপনি ওকে রেখে চলে যাওয়ার পর সন্ধেবেলা আমরা গল্প করলাম, রেডিওতে গান শুনলাম, তারপরে খাওয়া দাওয়া সারলাম। মীনাক্ষীর রোজকার একটা ডায়েরি লেখার অভ্যেস আছে, টেবিলে বসে সে সেটা আধ ঘন্টা লিখলো, তারপরে আমরা রোজকার মতো শুতে চলে গেলাম। ডাক্তার হিসেবে আমি তাকে প্রশ্ন করলাম, গত রাতে কোনো দৈহিক সম্পর্ক হয়েছিল কি? সে সময় যদি কোনো আঘাত টাঘাত? না, কাল কেন, যে 3বার এই ঘটনা ঘটলো তার দিন কয়েকের মধ্যে ওই সম্পর্ক ঘটেনি। আজ সকালেও স্বাভাবিক ছিল, 7টায় উঠে আমাকে বেডটি দিল। ঘরের কাজের মহিলা আসার পর ও হাতে হাতে তার সাথে টুকটাক কাজ করলো। আপনার নিষেধের কারণে যদিও কোনো ভারী কাজ করেনি। গুয়াহাটি থেকে আমার কিছু বই পার্সেল এসেছিল, সেগুলো কুরিয়ার কোম্পানির লোকেদের কাছ থেকে রিসিভ করলো। মিস্টার ক্যালিকটা একবার নিচে নেমেছিলেন, আজ মাস পয়লা বলে তাকে ভাড়ার টাকাটাও ডেকে দিল। রান্নার কাজ শেষ হওয়ার পর 10টা নাগাদ আমি স্নান করতে ঢুকেছি স্কুলে বেরোবো বলে, তখনও ভাত বাড়ছিল। তারপরেই ওর চিৎকার শুনলাম। বাইরে বেরিয়ে দেখি মীনাক্ষী ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, তার পায়ের সামনে কাঠের মেঝেতে ফোঁটা ফোঁটা রক্ত। মীনাক্ষী ডায়েরি বাই রোজনামচা লেখে, তা আমার জানা ছিল না, জানার কথাও নয়। আমার মাথায় হঠাৎ একটা ভাবনা এলো, মিসক্যারেজের আগের দিনটাতে পেশেন্টের কার্যকলাপ অনেক সময় খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। হয়তো এমন কিছু ঘটে যাতে 24 ঘন্টার মধ্যেই মিসক্যারেজ হয়। ব্যাপারটা ভেবে নিয়ে আমি একটু ইতস্তত করে রাজা সাইকিয়াকে বললাম, মীনাক্ষীর রোজনামচার খাতাটা একবার পাওয়া যেতে পারে? যদিও রোজনামচা একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারো দেখা ঠিক নয়, তবে আমি ডাক্তার হিসাবেই সেটা দেখতে চাই। নানা কারণে তো মিসক্যারেজ হয়। আমি জানতে চাই গত 2বার মিসক্যারেজের ঠিক আগে তার মানসিক পরিস্থিতি ঠিক কেমন ছিল, বা সে এমন কোনো কাজ করেছে কিনা যাতে মিসক্যারেজ হতে পারে। মীনাক্ষীর অনুমতি সাপেক্ষে একান্ত কোনো ব্যক্তিগত ব্যাপার যার গোপনীয়তা আপনারা আমার কাছে রক্ষা করতে চান, তেমনি কিছু সেখানে না থাকলে আমাকে যদি সে লেখাগুলো দেন। এত দুঃখের মধ্যেও রাজা সাইকিয়া মৃদু হেসে বলল, না না, সে কথায় আমাদের দাম্পত্য জীবনের কোনো ব্যাপার লেখা নেই। ওই লেখা নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গোপনীয়তাও কিছু নেই। মীনাক্ষী খুব সংক্ষিপ্ত সারে নিজের কাজের বিবরণ লিখে রাখে ওই ডায়েরিতে। আমি স্বচ্ছন্দে তার ডায়েরি আপনাকে দিতে পারি। এই বলে সে পাশের ঘরে গিয়ে 2টো ডায়েরি নিয়ে ফিরে এসে আমার হাতে তুলে দিল। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম, আচ্ছা, আগের 2টো মিসক্যারেজের তারিখ আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ আছে, 22শে ফেব্রুয়ারি আর গত বছরের 19শে সেপ্টেম্বর। এরপর আমি তাকে বললাম, আর একটা ব্যাপারে আপনার অনুমতি প্রয়োজন। এই ভ্রূণটাকে আমি পরীক্ষার জন্য দিল্লি এইমসে পাঠাতে চাই। যদি ওরা ওটা দেখে এই ব্যাপারে কোনো আলোকপাত করতে পারে। আমার জানা দরকার একজন সুস্থ সবল তরুণীর ক্ষেত্রে ব্যাপারটা বারবার কেন ঘটছে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে একটু ইতস্তত করে রাজা সাইকিয়া বলল, ঠিক আছে, আপনি যা ভালো বুঝবেন তাই করুন। আমি বললাম, তাহলে আমাকে একটা মুখ ঢাকা পাত্র আর কিছুটা বরফ দিন। সেই জিনিসগুলো হাজির হওয়ার পর ভ্রূণটাকে বরফপূর্ণ সেই পাত্রে ভরে রাজা সাইকিয়ার বাড়ি ছাড়লাম। আমি বাইরে বেরিয়েই দিল্লি এইমসের রেডিওলজি বিভাগের প্রধান বন্ধুবর ডক্টর নায়ারকে মোবাইলে ফোন করলাম। সব শোনার পর তিনি আমাকে আশ্বস্ত করে বললেন, হ্যাঁ, তুমি আমাকে ওটা আজকের ফ্লাইটেই পাঠিয়ে দাও, আমি পরীক্ষার ব্যবস্থা করছি। সৌভাগ্যক্রমে ঢাল থেকে নিচে নেমে শিলং যাওয়ার ডাকগাড়িটা পেয়ে গেলাম। পোস্টমাস্টার, চালক সবাই আমার পূর্ব পরিচিত। অসুবিধার ব্যাপার নেই। আমি চড়ে বসলাম ডাক বিভাগের জিপে। বেলা 2টো নাগাদ শিলং পৌঁছলাম। শিলংয়ে পুলিশ বাজার এলাকায় আমার পরিচিত একটা প্যাথোলজি সেন্টার আছে। তার মালিক মিস্টার বর্মনের মাধ্যমে ভ্রূণটাকে গুয়াহাটি থেকে দিল্লি পাঠাবার ব্যবস্থা করলাম সন্ধ্যার ফ্লাইটে। আমার সামনে সেটা নিয়ে একজন রওনা হলো গুয়াহাটি যাওয়ার জন্য। শিলংয়ের কাজ সেরে সেই ডাকগাড়িতেই আমি আবার সূর্য ডোবার কিছু আগে ফিরলাম এখানে।
গাড়ি থেকে নেমে আমার ডিসপেন্সারির দিকে এগোচ্ছি, হঠাৎ আমার দেখা হয়ে গেল রাজা সাইকিয়ার ল্যান্ডলর্ড মিস্টার ক্যালিপ্টার সঙ্গে। কুশল বিনিময়ের পর তিনি আমাকে বললেন, আজ দেখলাম আপনি আমার বাড়ি গিয়েছিলেন। আমি তাকে ব্যাপারটা মোটামুটি বলার পর তিনি আক্ষেপ করে বললেন, আমার ভাড়াটিয়া বলে বলছি না, সত্যি এত নির্বিবাদ ভালো ফ্যামিলি দেখা যায় না। আমার বাড়িটা তো কার্যত ওরাই দেখাশোনা করে। ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক। তা আপনি এখন কোথা থেকে ফিরছেন? আমি এখন কোথায় কী কারণে গিয়েছিলাম তা জানবার পর মিস্টার ক্যালিপ্টা আমাকে বললেন, আপনার বাড়িতে তো একজন বাঙালি প্রজাপতি শিকারী ভদ্রলোক অতিথি হয়েছেন। আজ তার সঙ্গে আমার পরিচয় হলো। আমি জবাব দিলাম, হ্যাঁ এসেছেন। ভদ্রলোক বেশ ভালো, কয়েক বছর ধরে প্রজাপতি শিকার করতে আসছেন এখানে। মিস্টার ক্যালিপ্টা এরপর বিদায় নিয়ে এগোলেন নিজের বাড়ির উদ্দেশ্যে, আর আমি রওনা হলাম আমার ডিসপেন্সারির দিকে। সকালবেলা আজ বসতে পারিনি বলে রোগীদের বেশ ভিড় হয়েছিল। তাদের দেখতে দেখতে রাত 8টা বেজে গেল। এখানে রাত 8টা মানে বেশ রাত। কর্মব্যস্ত দিনের শেষে রাত 9টা নাগাদ বাড়ি ফিরে খাওয়া সেরে এই ডায়েরি লিখতে বসেছিলাম। এখন রাত প্রায় 10টা। প্রজাপতি শিকারী বাঙালি ভদ্রলোকের কোনো সাড়া শব্দ পাচ্ছি না। হয়তো তিনি ঘুমিয়ে পড়েছেন। দিল্লি থেকে ওভারফোনে পরীক্ষার রিপোর্টটা সম্ভবত আগামীকাল রাত বা পরশুর মধ্যে এসে যাবে। ডক্টর নায়ার সে আশ্বাসই আমাকে দিয়েছেন। ঘুমটা দেখার পর থেকেই একটা উদ্ভট চিন্তা উঁকি দিচ্ছে আমার মনে। দেখা যাক রিপোর্টটা কি আসে। এই দিনলিপি লেখা শেষ হলে রাজা সাইকিয়ার দেয়া মীনাক্ষীর ডায়েরিটা নিয়ে বসব। সম্ভব হলে যেদিন যেদিন তার মিসক্যারেজ হয়েছে তার আগের দিনের বা মিসক্যারেজের দিনের ঘটনা যদি পরবর্তীকালে লেখা হয়ে থাকে তা আমার খাতায় নোট করে নেব। হয়তো তা বিশ্লেষণ করে ভবিষ্যতে কিছু তথ্য পাওয়া যেতেই পারে। মিসেস মীনাক্ষী সাইকিয়ার রোজনামচা, তার ডায়েরি থেকে ডক্টর সেফিল্ডের খাতায় তোলা, 18ই সেপ্টেম্বর। আজ ভোরে পাখির ডাকে ঘুম ভেঙেছে আমার। চোখ মেলতেই খোলা জানালা দিয়ে ওপাশের পাহাড়টা চোখে পড়ল। নতুন সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পাহাড়ের ঢালে। অপূর্ব সুন্দর দৃশ্য। রাজার ঘুম তখনও ভাঙেনি। আমি ধাক্কা দিয়ে তার ঘুম ভাঙাবার পর সে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো। গুয়াহাটি শহর ছেড়ে এই পাণ্ডব বর্জিত জায়গাতে আসার পর একটা চাপা অবসাদ কাজ করছিল তার মনে। কদিন আগে পর্যন্ত সে বলছিল যে চাকরি ছেড়ে আবার গুয়াহাটিতে ফিরে যাবে, কিন্তু কদিন আগে যখন ডক্টর সেফিল্ড বললেন আমি মা হতে চলেছি, তারপর থেকে রাজার অবসাদ ভাবটা কেটে গিয়েছে। ও এখন খুশিতে চনমনে। ঘুম ভাঙার কিছুক্ষণ পর রাজা আমাকে মনে করালো যে আমাদের ল্যান্ডলর্ড মিস্টার ক্যালিপ্টা মেক্সিকো থেকে গতকাল সন্ধ্যায় ফিরে এসেছেন। আমার সঙ্গে তার দেখা না হলেও তিনি রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সন্ধ্যায় তিনি আমাদের দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন আকাশ দেখার জন্যে। মিস্টার ক্যালিপ্টা খুব নম্র, ভদ্র, বিনয়ী মানুষ। মহিলাদের দেখলে অনেক পুরুষের চোখে যে কামনার ভাব খেলা করে সেটা তার মধ্যে একদমই নেই, বরং চোখে এক অদ্ভুত দৃষ্টি খেলা করে। যেন মনে হয় তিনি অনেক দূরের দিকে তাকিয়ে সবসময় কিছু খুঁজছেন। হয়তো টেলিস্কোপে চোখ রেখে ঘন্টার পর ঘন্টা বসে থাকার কারণে তার চোখের দৃষ্টি এমন হয়েছে। ভদ্রলোক যখন এখানে এসে থাকেন তখনও তার উপস্থিতি প্রায় বোঝাই যায় না। আকাশের দিকে তাকিয়ে রাত কাটান, দিনের বেলা ঘুমান, বিশেষ প্রয়োজন ছাড়া নিচে নামেন না। নিচে নামলেও যাতে আমাদের কোনো অসুবিধা না হয় সেজন্য বাড়িতে ঢোকা বেরোবার সময় বাড়ির পিছনের দরজাটা ব্যবহার করেন। তিনি আমাকে সিস্টার বলে সম্বোধন করেন। 8টা নাগাদ আমার ঘরের কাজের সহকারী স্থানীয় মহিলা টুসিং এলো। তার সঙ্গে ঘরের কাজ, রান্নাবান্না এসব করতে করতেই বেলা 10টা বেজে গেল। 11টার সময় রাজা খাওয়া সেরে স্কুলে চলে গেল। 12টা নাগাদ কুরিয়ার কোম্পানির লোক এলো পার্সেল নিয়ে। এখানে বইপত্র পাওয়া যায় না বলে রাজা গুয়াহাটি থেকে প্রায় বইটই আনায়।
পার্সেলটা রিসিভ করলাম। 1টা নাগাদ খাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। 4:30তে ঘুম থেকে ওঠার কিছু পরই রাজা এলো। বিকেল আর সন্ধ্যাটা গল্প করেই কাটালাম দুজন। তারপর টুসিংকে ছুটি দিয়ে আমরা উপরে উঠলাম আকাশ দেখার জন্য। মিস্টার ক্যালিপটা আমাদের প্রতীক্ষাতেই ছিলেন। আমাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তিনি আমাদের নিয়ে গেলেন তাঁর আকাশ দেখার ঘরে। কত রকম যন্ত্র সে ঘরে, ঠিক যেন এরোপ্লেনের ককপিট। বাড়ির বাইরে থেকে এ ঘরটার আকার ঠিক বোঝা যায় না। ঘরের ছাদটা ইগলু আকৃতির, আর সে ছাদ ফুঁড়ে ইলেকট্রনিক্স টেলিস্কোপটা বাইরে বেরিয়ে আছে। টেলিস্কোপে চোখ রাখতেই আকাশটা যেন পৃথিবীতে নেমে এলো। কত উজ্জ্বল নক্ষত্র, গ্রহ। টেলিস্কোপে যে ছবি দেখা যাচ্ছে তা আবার ধরা পড়ছে ঘরের মধ্যে রাখা একটা কম্পিউটার স্ক্রিনে। সেটা দেখে ক্যালিপটা বিবরণ দিয়ে যেতে লাগলেন প্রতিটা ব্যাপারের। কোনটি আসলে নক্ষত্র, কোনটা নক্ষত্র নয়, গ্রহ, সূর্যের আলো পড়ে উজ্জ্বল দেখাচ্ছে, কোনটা আসলে মৃত নক্ষত্র, এইসব। পর্যায়ক্রমে আমি আর রাজা দেখলাম সেগুলো। ঘণ্টাখানেক পর ওই ছাদের ঘর ছেড়ে আমরা যখন নিচে নেমে এলাম তখন আমরা সত্যিই অভিভূত। আজকের দিনটা খুব সুন্দর কাটলো। 21শে ফেব্রুয়ারি। আজ ছিল 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গুয়াহাটিতে একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সকালবেলাই রাজা বাড়ি থেকে বেরিয়ে গেছিল। গতকাল আমাকে রাজা ডক্টর সেফিল্ডের চেম্বার দেখাতে নিয়ে গিয়েছিল। তিনি বললেন আমার সবকিছু স্বাভাবিকই আছে। গত সেপ্টেম্বর আমার মিসক্যারেজ হওয়ার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সেফিল্ড অবশ্য আমাদের আশ্বস্ত করে বলেছিলেন যে ভেঙে পড়ার কিচ্ছু নেই। প্রথমবার এমন ঘটনা নাকি অনেকের ক্ষেত্রেই হয়। এখন আমার মাত্র 2 মাস চলছে। আশা করি এবার আর তেমন কিছু ঘটবে না। রাজা চলে যাবার পর দুপুর পর্যন্ত ঘরের কাজ করলাম। তারপর বই নিয়ে পড়তে বসলাম। রাজাই বইগুলো আনিয়েছে, ফেয়ারি টেলস। ও কোথায় শুনেছে যে এ ধরনের বই গর্ভাবস্থায় পড়লে মায়ের মন ভালো থাকে, আর তার সঙ্গে সঙ্গে নাকি গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশও ভালো হয়। সত্যি মিথ্যে যাই হোক, বইগুলো পড়তে আমার বেশ ভালোই লাগলো। দুপুরটাও কেটে গেল। বিকেলবেলা বাগানে বেড়াচ্ছি, হঠাৎ সিস্টার সম্বোধন শুনে দেখি মিস্টার ক্যালিপটা। তার হাতে একটা যন্ত্র, বিপ বিপ শব্দ হচ্ছে তাতে। ক্যালিপটা কদিন হলো আবার ফিরে এসেছেন, কিন্তু সামনাসামনি তার সঙ্গে আমার এই প্রথম সাক্ষাৎ। বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো আমাদের দুজনের মধ্যে। অক্টোবরে চলে গিয়েছিলেন তিনি। ক্যালিপটা জানতে চাইলেন নতুন কোনো মোনার্ক প্রজাপতির দল এসেছে কিনা। আমি জবাব দিলাম যে ব্যাপারটা আমি খেয়াল করিনি। ক্যালিপটা এরপর বাগান ছেড়ে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই রাজা ফিরে এলো। তার মুখে শুনলাম তাদের অনুষ্ঠান নাকি খুব ভালো হয়েছে। প্রতিদিনের মতোই এদিন সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত আমরা দুজন গল্প করে আর রেডিওতে গান শুনে কাটিয়েছিলাম। এখন রাত 9:30 বাজে। সারাদিনের জার্নি ধকল কাটাতে রাজা খাওয়া দাওয়া সেরেই শুয়ে পড়েছে, আর আমি আমার ডায়েরি নিয়ে বসেছি। একটা দিন নিস্তরঙ্গ অথচ বেশ শান্তিপূর্ণভাবে কেটে গেল। 31শে জুলাই। সন্ধ্যার অন্ধকার নামলেই আজকাল আমার বড় ভয় করে। গত 2বার আমার মিসক্যারেজ হয়েছিল রাতের ঘুমের মধ্যে। ঘুম ভাঙতেই দেখেছি রক্তে ভিজে গেছে সবকিছু। আজ স্কুল ছুটি ছিল রাজার। বিকেলবেলা ডাক্তার সেফিল্ডকে সে বাড়ি এনেছিল। তিনি আমাকে পরীক্ষা করে বললেন সব স্বাভাবিক আছে। তিনি তা বললেও আমার ভয় কাটছে না। আমাকে মুখে কিছু না বললেও রাজার মুখ দেখে বুঝতে পারি সেও খুব টেনশনে আছে। এখন আমার গর্ভস্থ সন্তানের বয়স 4 মাস। সেফিল্ড আজও বলে গেলেন এবার আর কোনো দুর্ঘটনা ঘটবে না বলেই মনে হয়। তবুও রাত নামতেই আমার ভয় করতে শুরু করেছে। সেফিল্ডের কথাই যেন সত্যি হয়। আমি যেন সত্যিই সুন্দর একটা সকাল দেখতে পারি কাল। ডাক্তার চলে যাবার পর আমি আর রাজা বাইরের বারান্দায় বসে রইলাম।
সন্ধ্যা নামার কিছুক্ষণ পর ল্যান্ডলর্ড ক্যালিপটাকে বাড়ি ফিরতে দেখলাম। গতকালই 3 মাস পর তিনি ফিরেছেন। 3 মাসের ভাড়া তাকে দেয়া হয়নি। কাল সকালে সবকিছু ঠিক থাকলে ভাড়াটা তাকে দিয়ে দেব। আজকাল ডাক্তার সেফিল্ডের পরামর্শ মতো আমরা খাওয়া দাওয়া সেরে রাত 9টার মধ্যে শুয়ে পড়ছি। যথাসম্ভব বিশ্রাম নিচ্ছি আমি। জল তোলা বা সিঁড়ি ভাঙার মতো কোনো কাজ করছি না তার পরামর্শে। যেভাবেই হোক আমার গর্ভস্থ সন্তানকে এবার বাঁচাতেই হবে। রাত 8টাতে খাওয়া সারা হয়ে গেছে আমাদের। অভ্যাসবশত কয়েক লাইন ডায়েরি লিখলাম। আর কিছুক্ষণের মধ্যেই একটা সুন্দর সকালের প্রতীক্ষায় ঘুমোতে যাব। হে মঙ্গলময় ঈশ্বর, আমাদের সহায়ন। নৃসিংহ চৌধুরী দিল্লিপি, 2রা আগস্ট, পশ্চিম গারো পাহাড়, মেঘালয়। আজ ভোরের আলো ফুটতে না ফুটতে ডাক্তার সেফিল্ডের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। ঢাল বেয়ে পাহাড়ের মাথার জঙ্গলে যখন উঠে এলাম তখন ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে। প্রথমেই আমার দেখা হলো এক ঝাঁক খাসি কমন র্যাঙানের সঙ্গে। কালো রঙের এ প্রজাপতির দুপাশের ডানার নিচের অংশে সাদা ছিটছিট দাগ আছে, দেখতে ভারী সুন্দর। আমার জালে আটকে গেল একটা, আর এর কিছুক্ষণের মধ্যেই আমি ধরে ফেললাম ডানায় নীল রঙওয়ালা বেশ বড় সড়ো একটা চাইনিজ পিকক প্রজাপতি। ভাগ্য আজ বেশ সুপ্রসন্ন বুঝতে পারলাম। আমি ঘুরে বেড়াতে শুরু করলাম আমার জাল নিয়ে, কখনো পাহাড়ের ঢালে, কখনো আবার তার মাথার ঝোপঝাড়ে। বেশ কয়েক জায়গাতে সাদা রঙের অ্যালবেট্রম প্রজাপতি দেখলাম, কিন্তু তাদের ছাড় দিলাম, কারণ গতবার ও প্রজাপতি আমি বেশ কটা সংগ্রহ করেছি। ঘুরতে ঘুরতে আমার চোখে শেষ পর্যন্ত ধরা পড়ে গেল পেন্টেড লেডি। গতবার এই প্রজাপতি একবার দেখতে পেলেও ধরতে পারিনি, সন্ধ্যার অন্ধকারে হারিয়ে গেছিল সেটা। এ পাহাড়ে যেসব প্রজাপতি মেলে তাদের মধ্যে পেন্টেড লেডিকে সব থেকে সুন্দর বললেও অত্যুক্তি হয় না। হলুদ আর নীল সাদা মেশানো আশ্চর্য সুন্দর তার রং। আমি সন্তর্পণে এগোলাম তার দিকে। জাল চালালাম ঠিকই, কিন্তু প্রথমবার ব্যর্থ হলাম। সে উড়ে গিয়ে কিছুটা তফাতে বসলো। আবার আমি সেখানে গিয়ে জাল ছুঁড়লাম, কিন্তু সেবারেও ব্যর্থ হলাম। প্রজাপতিটা বেশ কিছুক্ষণ খেলালো আমাকে, তার পিছু পিছু বেশ কিছুক্ষণ ছুটিয়ে নিয়ে বেড়ালো। কিন্তু এক একটা দিন বিধাতা এক একজনের জন্য নির্দিষ্ট করে রাখেন। শেষ পর্যন্ত আমার জালে ধরা পড়ে গেল পেন্টেড লেডি। আমার সেই মোনাক প্রজাপতি সংক্রান্ত সংস্কারের কথা আবার মাথায় এলো। ভাগ্যিস মোনাকটা মিস্টার ক্যালিপটাকে দিইনি, ওই তো আমার জন্য এই পেন্টেড লেডি ধরার সৌভাগ্য বয়ে আনলো। ঘণ্টাখানেক সময় কেটে গেছে। তাছাড়া প্রজাপতির পিছনে ছোটাছুটি করতে গিয়ে বেশ হাঁপ ধরে গেছিল আমার। কাজেই এরপর পেন্টেড লেডিকে একটা জারে পুড়ে ফেরার পথ ধরলাম। সোজা ঘরে ফিরে এসেছিলাম। বেলা 11টা নাগাদ দরজা ধাক্কাবার শব্দ শুনে দরজা খুলে দেখি সেই মিস্টার ক্যালিপটা এসে হাজির হয়েছেন। একটু বিস্মিত হলেও মুখে হাসি ফুটিয়ে তাকে ভেতরে আমন্ত্রণ জানালাম। ভদ্রলোক হেসে বললেন, গতকাল পরিচিত হলাম, তাই ভাবলাম সঙ্গে দেখা করে আসি আপনার। তা কি কি প্রজাপতি ধরলেন? আমি তার প্রশ্ন শুনে হেসে টেবিলের উপরে রাখা সার কাঁচের জারগুলো দেখিয়ে দিলাম। সেদিকে তাকিয়ে ক্যালিপটা বললেন, বাহ, পেন্টেড লেডি দেখছি। কথাটা তিনি বললেও তার চোখ আটকে গেল সেই মোনাকটার দিকে। আমি আলোচনায় ফিরে আসার জন্য বললাম, আমি মেক্সিকো কোনোদিন না গেলেও আপনার সে দেশের কথা অনেক পড়েছি। অ্যাজটেক সভ্যতা তো সেখানেই গড়ে উঠেছিল। অত হাজার বছর আগে অ্যাজটেকরা কিভাবে পিরামিডগুলো তৈরি করেছিলেন, স্থাপত্যবিদ্যায় এত পারদর্শী হয়েছিলেন তা ভাবতেই আশ্চর্য লাগে। আমার কথা শুনে ক্যালিপটা যেন সম্বিত ফিরে পেলেন। মৃদু চমকে উঠে তিনি এরপর বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। সভ্যতার সেই উষা লগ্নে আমাদের দেশের মানুষেরা অদ্ভুত সব স্থাপত্য নির্মাণ করেছিলেন। গঠনশৈলীর দিক থেকে অনেক বেশি আধুনিক ছিল অ্যাজটেক পিরামিড মন্দিরগুলো। তা বানাবার জন্য নিখুঁত জ্যামিতিক জ্ঞানের প্রয়োজন হতো।
শুধু তাই নয়, নির্ভুল জ্যোতির্বিজ্ঞানও তাদের জানা ছিল। আপনি নিশ্চয়ই পাথরের তৈরি অ্যাজটেক ক্যালেন্ডারের বিখ্যাত ছবিটা দেখেছেন। কিভাবে 5000 বছরের দিনপঞ্জির হিসাব, গ্রহ নক্ষত্রের পূর্ণাঙ্গ অবস্থান সেই ক্যালেন্ডারে দেখিয়েছিলেন তারা। বেশ কিছু এমন মন্দির সেখানে আছে যার গ্রানাইট পাথরের জোড়গুলো তারা আটকেছিলেন পাথর গলিয়ে। এই কাজে যে উত্তাপের প্রয়োজন হয় তা এখনো আধুনিক ল্যাবরেটরি ছাড়া কোথাও করা সম্ভব নয়। আমি আমার পাণ্ডিত্য ফলাবার জন্য এবার বললাম, আচ্ছা, অনেকে তো বলেন এসব নাকি গ্রহান্তরের মানুষদের কাজ। পৃথিবীর মানুষকে শিক্ষিত করার জন্য একদিন তারা পৃথিবীতে নেমে এসেছিল। এসব তাদেরই কাজের সাক্ষ্য। দানিকের নামে এক ভদ্রলোক এর সপক্ষে যুক্তিও খাড়া করেছেন তার বইয়ে। প্রাচীন অ্যাজটেক পুরোহিতরা পিরামিড শীর্ষে যে নরবলি দিত তা নাকি আসলে উৎসর্গ করা হতো এলিয়েনদেরকেই। আমার কথা শুনে ক্যালিপ্টা বললেন, হ্যাঁ, একটা মান মন্দিরের চিত্রলিপিতে এর উল্লেখ আছে। যেহেতু মহাকাশ বিজ্ঞান নিয়ে আমি কিছুটা চর্চা করি, তাই এ ব্যাপারে আমারও আগ্রহ আছে। বেশ কিছুটা সময় এসব বিষয় নিয়ে আমরা দুজন আলোচনা করলাম। তারপর মিস্টার ক্যালিপ্টা একটু ইতস্তত করে বললেন, আচ্ছা, কাল আমি যে অনুরোধটা করেছিলাম সেটা আজও একবার করছি। মোনাকটা আমাকে দিন, তার বিনিময়ে আমি আপনাকে এটা দেব। এই বলে তিনি তার পকেট থেকে একটা সেলোফেন পেপারের পাউচ বার করে টেবিলের ওপর রাখলেন। পাউচের মধ্যে রাখা আছে একটা প্রজাপতি। সেটা দেখে চিনতে পেরে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। দুষ্প্রাপ্য একটা রিগাল ব্লু বেগম প্রজাপতি। সেলোফেন পেপারের মধ্যে থেকেও যেন মৃত প্রজাপতির ডানার নিচের অংশ থেকে উজ্জ্বল নীলাভ দ্যুতি ছড়াচ্ছে। এটাও সংরক্ষণ তালিকার প্রথম সারির অন্তর্গত। এখন এ প্রজাপতি ধরা ও মারা নিষেধ। আমি বিস্মিতভাবে চেয়ে রইলাম ক্যালিপ্টার মুখের দিকে। তিনি আমাকে আশ্বস্ত করার জন্য বললেন, ভয় নেই, এটা আমি এক সংগ্রাহকের কাছ থেকে কিনেছি। সে এই মৃত প্রজাপতিটা বহু বছর আগে কিনেছিলেন বন দপ্তর থেকে। সেসব কাগজপত্র আমি আপনাকে দেব, নিশ্চিন্তে থাকতে পারেন। আমি তাকে কি জবাব দেব তা বুঝতে পারলাম না। আমি একবার তাকালাম আমার মোনার্কের দিকে, আর একবার ব্লু বেগমের দিকে। মোনার্কটাকে নিয়ে আমার সংস্কার থাকতে পারে, কিন্তু সামান্য একটা মোনার্কের বদলে ব্লু বেগম? আমি প্রশ্নটা করেই ফেললাম তাকে। তিনি হেসে জবাব দিলেন, হ্যাঁ জানি, মোনাকের দাম সামান্য, আর ব্লু বেগমের দাম কয়েক লক্ষ টাকা। কিন্তু আমার এক অভ্যাস বা বদভ্যাস আছে, যে জিনিস আমার একবার পছন্দ হয় তার জন্য আমি যে কোনো দাম দিতে রাজি। তার কথা শুনে কি করব ভাবতে লাগলাম। ক্যালিপ্টা স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন বোতলবন্দি মোনাকটার দিকে। হঠাৎ আমার মাথায় এলো, কিছু সিদ্ধান্ত নেবার আগে একবার ডাক্তার শেফিল্ডের সঙ্গে আলোচনা করা ভালো। আমি তো তার বাড়িতেই উঠেছি। মিস্টার ক্যালিপ্টা এক অর্থে আমার কাছে অজ্ঞাত কুলশীল। ব্লু বেগমটা নিয়ে পরে যদি কোনো বিপদ হয়, ব্যাপারটা মাথায় আসতেই আমি ক্যালিপ্টাকে বললাম, আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা নিয়ে অন্তত একটা দিন ভাবার সময় দিন। ক্যালিপ্টা হেসে বললেন, ঠিক আছে, আমি না হয় আবার কাল আসবো। তবে ব্লু বেগম কোনো সংগ্রাহকের কাছে থাকলে সে একটা আলাদা মর্যাদা পায়, তা নিশ্চয়ই আপনি জানেন। এই বলে তিনি ব্লু বেগমটা পকেটে পুরে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমি আর সারাদিন বাড়ি থেকে বেরোলাম না। ক্যালিপ্টার ব্যাপারটাই সারাদিন মনের মধ্যে খেলা করে চলল। দুপুর গড়িয়ে বিকেল হলো। তারপর একসময় গাঢ় পাহাড়ের মাথায় সূর্য ডুবে গেল। সন্ধ্যার বেশ কিছু পরে ডক্টর শেফিল্ড আমার সঙ্গে দেখা করতে এলেন। আমি তাকে মিস্টার ক্যালিপ্টার ব্যাপারটা বললাম। শুনে হয়তো তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু বাড়ির অন্য দিক থেকে কুকুরের ডাক ভেসে এলো। তা শুনে তিনি বললেন, হ্যাঁ, আমি এখন যাই। আমি বাড়ি ফিরছি, তা আমার গ্রেট ডেন কুকুরটা বুঝতে পেরেছে। ওর খিদে পেয়েছে, আমাকে ডাকছে। একটু ভেবে মিস্টার ক্যালিপ্টার প্রস্তাবটা নিয়ে মতামত জানাবো। এই বলে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমিও খাওয়া সেরে দিনলিপি লিখতে বসেছি। আবার দরজায় টোকা দেবার শব্দ। মনে হয় কেউ ডাকছে। ডক্টর শেফিল্ডের ডায়েরি, 2রা আগস্ট, টিম্বাটু ভিলেজ, ওয়েস্ট গারো হিলস, মেঘালয়। আজ বেশ সকাল সকালই বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমার অতিথি বাঙালি ভদ্রলোককে আমারও অনেক আগে সূর্যোদয়ের প্রায় সঙ্গে সঙ্গে
প্রজাপতি ধরার জাল নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখেছি। তার সঙ্গে ভালো করে কথা বলার সময় সুযোগ পাচ্ছি না। জানি না তিনি কি ভাবছেন এই কারণে। ডিসপেন্সারিতে আজ বেশ ভিড় ছিল। তাদের দেখা শেষ করার পর এক পেশেন্টের বাড়ি থেকে কল আসায় যেতে হলো সেখানে। কাজেই আজ দুপুরে বাড়ি ফেরা হলো না। ভাবলাম একবার বিকেলের চেম্বার সেরে বাড়ি ফিরব। সেই মতো আবার চেম্বারে গেলাম। তবে বিকেলের 2-3 জন ছাড়া রোগী ছিল না। সন্ধ্যাবেলা চেম্বার বন্ধ করে বাড়ি ফিরে দেখা করতে গেলাম বাঙালি প্রজাপতি শিকারীর ঘরে। কুশল বিনিময়ের পর শুনলাম আমার পেশেন্ট মীনাক্ষী সাইকিয়ার ল্যান্ডলর্ড নাকি এ বাড়িতে এসেছিলেন। প্রজাপতি শিকারীর মোনার্কটার বিনিময়ে তিনি নাকি কয়েক লক্ষ টাকা মূল্যের দুষ্প্রাপ্য একটা ব্লু বেগম দিতে চেয়েছেন তাকে। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। ঘরে ফিরে এলাম এরপর আমার কুকুরের ডাকে। দুপুরে তাকে খেতে দিতে পারিনি। তার খাবারের বন্দোবস্ত করে নিজেও খাওয়া সেরে বাইরের ব্যালকনিতে একটু বসেছি। ঠিক সেই সময় দিল্লি থেকে ডক্টর নায়ারের ফোনটা এলো মোবাইলে। ভুঁড়টার অ্যানালিসিস করা হয়েছে, 2-3 দিনের মধ্যেই রিপোর্ট এসে যাবে। তবে তিনি মৌখিকভাবে সে রিপোর্ট সম্বন্ধে যা জানালেন তাতে আমি চমকে উঠলাম। কেন এই ভুঁড়টা দেখে সেই জাপানি ভুঁড়টার কথা মনে পড়ে গেছিল সেটা এবার আমার কাছে স্পষ্ট হয়ে গেল। আমি এরপর আমার ডায়েরিটা এনে এতে মীনাক্ষীর রোজনাম চা থেকে টোকা অংশগুলো দেখতে লাগলাম। তেমন কোনো অদ্ভুত ব্যাপার নেই তাতে। পাতা 3টে বারবার পড়তে পড়তে নানা দিক থেকে তা বিশ্লেষণ করতে করতে শুধু 2টো ঘটনার মিল পেলাম। মীনাক্ষী যে 2বার মিসক্যারেজ হলো তার কাছাকাছি সময় সে 2 দিন 2টো পার্সেল রিসিভ করেছে। আর ওই 3য়বার মিসক্যারেজ হওয়ার আগে ঘটনাচক্রে মিস্টার ক্যালিফটা বাড়িতে ফিরে এসেছেন। ক্যালিফটার কথা ভাবতেই হঠাৎ আমার মাথায় এলো, আচ্ছা তিনি হঠাৎই মোনার্কটা অত একটা দামি প্রজাপতির বিনিময়ে কিনতে চাইছেন কেন? মোনার্ক তো এখানে প্রচুর পাওয়া যায়। তবে কি ওই প্রজাপতির মধ্যে অন্য কোনো বিশেষত্ব আছে? ও প্রশ্নটা মাথায় আসার সঙ্গে সঙ্গেই আমার মনে হলো প্রজাপতিটা আর একবার গিয়ে দেখে আসি। গেলাম আবার ভদ্রলোকের ঘরে। আমার যাতে ভদ্রলোক একটু অবাকই হলেন। আমার ইচ্ছার কথা শুনে তিনি মোনার্কের জারটা নিয়ে আমার দিকে এগিয়ে দিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই প্রজাপতি আর কোথায় কোথায় পাওয়া যায় বলুন তো? তিনি জবাব দিলেন, এদের আদি বাসস্থান উত্তর আমেরিকায়। মূলত মেক্সিকো থেকে তারা যাত্রা শুরু করে। তারপর কোস্টারিকা, পানামা যোজক ছুঁয়ে লাতিন আমেরিকার দেশগুলোর গা বেয়ে এদিকে লম্বা পাড়ি দেয় তারা। আমেরিকা থেকে এশিয়া এসে মোনার্ক ছড়িয়ে পড়ে সিংহল সহ সুমাত্রা, জাভা ইত্যাদি দেশে। আর আমাদের এদিকে ভারত, বাংলাদেশ, এমনকি নেপালেরও কয়েক জায়গাতে। এর মানে তো মিস্টার ক্যালিফটার নিজের দেশেও মোনার্ক পাওয়া যায়। কাঁচের জারের মধ্যে চুপচাপ বসে আছে প্রজাপতিটা। জারটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে কিছুই বুঝতে পারলাম না। জারটা যখন আবার ফেরত দিতে যাচ্ছি ঠিক তখনই কাকতালীয়ভাবে একটা ঘটনা ঘটল। দরজা খোলা পেয়ে আমার কুকুরটা কখন আমার পিছন পিছন এ ঘরে ঢুকেছে তা আমরা দুজনে কেউ খেয়াল করিনি। হঠাৎ পায়ে একটা মৃদু ধাক্কা অনুভব করলাম। পরে বুঝেছিলাম ব্যাপারটা। আসলে তখন কুকুরটা আমার পায়ে মাথা ঘষতে গেছিল, কিন্তু সেই ধাক্কায় আমার হাতে আলগোচে ধরা জারটা পড়ে মাটিতে সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল। আর তার থেকে বেরিয়ে মোনার্কটা গিয়ে উড়ে বসলো ঘরের কোণে। প্রজাপতি শিকারী তার জালটা হাতে উঠিয়ে নিলেন ঠিকই, কিন্তু ততক্ষণে আমার কুকুরটা পৌঁছে গেছে ঘরের সেই কোণে। প্রজাপতিটার দিকে তাকিয়ে গড়গড় করছে কুকুরটা। তাই দেখে থমকে গেলেন ভদ্রলোক। কুকুরটা প্রজাপতির উপর থাবা মারার আগেই আমি তাড়াতাড়ি সেখানে ছুটে গিয়ে এক ধাক্কায় কুকুরটাকে সরিয়ে দিয়ে খপ করে ধরে ফেললাম প্রজাপতিটাকে। তারপরে একটা অদ্ভুত অনুভূতি হলো আমার, যেন হাতে ছ্যাঁকা লাগছে। এমন গরম মোনার্কের দেহ, তাছাড়া অদ্ভুত এক ধাতব কাঠিন্য প্রজাপতির পাখায়। কোনো কোমলতা নেই তার স্পর্শে।
মুঠো থেকে খুব সাবধানে প্রজাপতিটার ডানা ধরে বের করলাম। আলোর নিচে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই ব্যাপারটা বুঝতে পেরে বিস্ময়ে চমকে উঠলাম। এটা একটা যান্ত্রিক প্রজাপতি, কিন্তু এত নিখুঁতভাবে বানানো হয়েছে যে হাতে না নিলে বোঝাই যাবে না সেটা আসল না নকল। পাখনা দুটো অজানা কোনো ধাতু দিয়ে বানানো। পাখা দুটোর নিচে যেগুলোকে প্রকৃতির কারুকাজ বলে মনে হচ্ছিল তা আসলে সূক্ষ্ম ডায়াগ্রাম। তার মূল দেহের কোথাও হয়তো ব্যাটারি ধরনের কিছু লুকানো আছে, আর সুর দুটো সম্ভবত অ্যান্টিনা। ধাতব তার দিয়ে সে দুটো তৈরি। দেখা শেষ হলে সেটা তুলে দিলাম সেই বাঙালি ভদ্রলোকের হাতে। তিনি ততক্ষণে হয়তো কিছু অনুমান করে নিয়েছিলেন। প্রজাপতিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিস্মিতভাবে তিনি বললেন, সম্ভবত এটার মধ্যে ব্যাটারি আছে। সেটার আয়ু কমে এসেছে বলে ধাতব দেহ গরম হয়ে গেছে, টর্চের ক্ষেত্রে যেমন হয়। আচ্ছা, আর সেজন্যই আমি যখন প্রজাপতিটাকে ধরেছিলাম তখন অন্য প্রজাপতিগুলো উড়ে গেলেও এটা ওড়েনি। ব্যাটারির চার্জ কমে যাওয়াতে এর গতি স্লথ হয়ে এসেছে। ক্যালিপ্টার আগ্রহের কারণ এবার বুঝতে পারলাম। নিশ্চয়ই তিনি এ প্রজাপতির ব্যাপারে বিশেষভাবে অবগত। আমার সঙ্গে জানেন, তার সঙ্গে প্রথম যখন দেখা হয় তখন তার হাতে একটা ছোট যন্ত্র ছিল, বিপ বিপ শব্দ হচ্ছিল তা থেকে। আমি তাকে যন্ত্রটা সম্বন্ধে প্রশ্ন করলে তিনি সেটাকে তার টেলিস্কোপের যন্ত্রাংশ বলেছিলেন। সম্ভবত সেটা কোনো ট্যাক্সমিটার রিসিভার বা ডিটেক্টর ছিল। তার মাধ্যমেই হয়তো তিনি প্রজাপতির অবস্থান বুঝতে পেরে আমার কাছে পৌঁছে গেছিলেন। এমনটা হতে পারে, কারণ আমার মনে পড়ে গেল মীনাক্ষী তার ডায়েরির এক জায়গাতে লিখেছে, বাগানে তার সঙ্গে ক্যালিপ্টার সাক্ষাতের সময় ক্যালিপ্টার হাতে এমন একটা যন্ত্র দেখেছিল। আর ক্যালিপ্টা মীনাক্ষীর কাছে জানতে চেয়েছিলেন যে মোনার প্রজাপতির কোনো ঝাঁক সেখানে এসেছে কিনা। কিছুক্ষণ আমরা দুজনে চুপচাপ ভাবতে লাগলাম পুরো ব্যাপারটা নিয়ে। আমার সব কিছু দেখে শুনে কেন জানি ধারণা হতে লাগলো যে মীনাক্ষীর মিসক্যারেজের সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক আছে, যা লুকিয়ে আছে মিস্টার ক্যালিপ্টার কাছে। বাঙালি ভদ্রলোক এরপর জানতে চাইলেন, আচ্ছা ডক্টর শেফিল্ড, এই প্রজাপতিটা আমি কিভাবে মিস্টার ক্যালিপ্টারকে ফিরিয়ে দেবো? আমি একটু ভেবে নিয়ে বললাম, ওকে বলবেন যে আপনি ব্যাপারটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না, আরও 2 দিন সময় লাগবে সিদ্ধান্ত নিতে। প্রজাপতিটা আমাকে দিন, আমি ওটাকেও আরো খুঁটিয়ে দেখব। ভদ্রলোক প্রজাপতি আমার হাতে তুলে দিলেন। সেটা নিয়ে কুকুরটাকে সঙ্গে করে আমি সে ঘর থেকে বেরিয়ে এলাম। ঋষিঘ চৌধুরী দিল্লিপি, 4 আগস্ট, পশ্চিম গারো পাহাড়, মেঘালয়। 2 তারিখে ওই যান্ত্রিক প্রজাপতির ঘটনাটা দেখে অত্যন্ত বিস্মিত হয়েছিলাম, কিন্তু তখনও আমার জানা ছিল না যে বিষয়ে আমার জন্য অপেক্ষা করে আছে তার তুলনায় এটা কণামাত্র নয়। সে প্রসঙ্গে পরে আসছি। যাই হোক, সেদিন রাতে ডক্টর শেফিল্ড যন্ত্র প্রজাপতিটা নিয়ে চলে যাবার পর সারা রাত আমার আর ঘুম এলো না। এই প্রথম মাঝরাতে কুকুরটাকে বেশ কয়েকবার ডাকতে শুনলাম। ঘুম এলো শেষ রাতে। প্রজাপতির খোঁজে আর কাক ভরে বেরোনো হলো না। ঘুম ভাঙল বেলা 8টা নাগাদ। কিছুক্ষণ পরই শেফিল্ড এলেন। তিনি এসে বললেন কিছু দূরে একটা গ্রামে তিনি পেশেন্ট দেখতে যাবেন। পেশেন্ট পার্টি গাড়ি নিয়ে এসেছে, মুমূর্ষ রোগী, তাই ওনাকে যেতেই হবে। ফিরতে একটু বেলা হবে। তারপর তিনি মিস্টার ক্যালিপ্টা এলে কি বলতে হবে সে কথা স্মরণ করিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। তিনি চলে যাবার পর আমি তখন স্নান খাওয়া সেরে বাইরে যাবার জন্য তৈরি হচ্ছি। ঠিক সেই সময়ই কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলে দেখি মিস্টার ক্যালিপ্টা এসে উপস্থিত হয়েছেন। স্মিত হেসে তিনি বললেন, সুপ্রভাত। আজ ভোরে প্রজাপতি ধরতে বেরোননি? একটু বিস্মিত হলাম তার কথা শুনে। তবে কি তিনি খেয়াল করেছিলেন যে আগের দিন ভোরে আমি প্রজাপতি ধরতে বেরিয়েছিলাম? আমি জবাব দিলাম, না, এখন বেরোবো। তা আপনি এখন? আসলে মোনাকটার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিলেন তাই জানতে এলাম।
আরও কয়েকটা দিন ভেবে নিয়ে তারপর আপনাকে জানিয়ে দেব। তিনি কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, ঠিক আছে, তাই ভাবুন, আমি অপেক্ষা করছি। তারপর হেসে বললেন, আরে, আপনার জন্য আমার কাছে একটা ভালো খবর আছে। পাহাড়ের পশ্চিমের ঢালে যে ছোট্ট ঝর্ণা আছে, ওই যে যেটার সামনে একটা ছোট্ট ডোবার মতো আছে, সেখানে আজ ভোরে এক ঝাঁক গ্যাসমারউইন বাটারফ্লাই দেখলাম। তাদের সাদা পাখনায় কালো ছোপ। জায়গাটা থেকে মনে হচ্ছে কেউ যেন মোজাইক পাথরের টুকরো ছড়িয়ে রেখেছে সেই জায়গাতে। ধন্যবাদ, খবরটা আমার কাজে লাগবে। মোনাকটা আমি ওখান থেকেই ধরেছিলাম। ঠিক আছে, আবার দেখা হবে। এই বলে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন মিস্টার ক্যালিপ্টা। এর কিছুক্ষণের মধ্যেই আমি অন্য দিনের মতো প্রজাপতি ধরার সাজ সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম। পাহাড়ের ঢালে উঠে এলাম আমি এক সময়। চারপাশের ঝোপঝাড়ে সতর্ক দৃষ্টি রেখে এগোতে লাগলাম প্রজাপতির খোঁজে। কিন্তু কি আশ্চর্য, কোনো অজানা কারণে আজ কোথাও একটাও প্রজাপতি চোখে পড়ছে না। এমনকি ওই সাদা রঙের ইন্ডিয়ান কমন অ্যালবেট্রনগুলো, যারা সব সময় এখানে উড়ে বেড়ায়, তারাও নেই। ধীরে ধীরে এরপর আমি এগোলাম সেই ঝর্ণাটার দিকে, মোনাকটা যেখান থেকে আমি সংগ্রহ করেছিলাম। আরও কিছুক্ষণ পর আমি পৌঁছলাম সেই জায়গাটাতে। সূর্যের আলোতে ঝলমল করছে পাথরের খাঁজ থেকে নেমে আসা জলধারা। ডোবার ধারে পাথরগুলো সাদা ধপধপ করছে। এমনকি জলের তলার নিচের নুড়ি পাথর শ্যাওলাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ক্যালিপ্টা চারপাশের ঝোপঝাড়ে মোজাইকের টুকরোর মতো প্রজাপতির ঝাঁকের কথা বলেছিল। তা দেখতে না পেলেও কাছাকাছি একটা পাথরের ওপর একটা বেশ বড় গসমার উইন্ড কিন্তু দেখতে পেলাম। হয়তো ঝাঁকটা তাকে ফেলে রেখে অন্য কোথায় উড়ে গেছে। উজ্জ্বল সূর্য কিরণে একলা বসে সে পাখা নাড়ছে। আমি এগোলাম তার দিকে। কাছাকাছি পৌঁছে ক্ষিপ্র গতিতে জাল চালালাম। সে আটকে গেল জালে। ব্যাগ থেকে কাঁচের জার বার করলাম। প্রজাপতিটা খুব বিশ্রীভাবে জালে আটকে গেছে। জাল থেকে সেটাকে হাত দিয়ে খুলে জারে ঢোকানোর সময়ই ঘটল ব্যাপারটা। প্রজাপতিটাকে স্পর্শ করতেই মুহূর্তের মধ্যে আমার দেহে তীব্র বৈদ্যুতিক প্রবাহ অনুভূত হলো, যেন যেন কোনো হাই ভোল্টেজ ইলেকট্রিক তার ছুঁয়ে ফেলেছি। আর সেই মারাত্মক শক খেয়ে আমি ছিটকে পড়লাম জলে, এবং 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 সঙ্গে 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 আমি 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 চেতনা হারালাম। যখন জ্ঞান ফিরল, তখন প্রথমে বুঝতে পারলাম না আমি কোথায়। কয়েক মিনিট একটা আচ্ছন্ন ভাব কাজ করছিল। তারপর ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হলো। একটা অদ্ভুত আকৃতির ঘরের মেঝেতে পড়ে আছি। মাথার ওপরের স্বচ্ছ ছাদ দিয়ে নক্ষত্র খচিত আকাশ দেখা যাচ্ছে। একটা নীলাভ আলো জ্বলছে ঘরটাতে। তার দেওয়ালে অসংখ্য ইলেকট্রনিক্স প্যানেল। সেখানে বিন্দু বিন্দু নানা রঙের আলো জ্বলছে আর নিভছে। যে মেঝেতে আমি শুয়ে আছি সেটা সম্ভবত বুটিদার রূপালী অ্যালুমিনিয়াম বা ওই ধরনের কোনো ধাতুর তৈরি। ঘরের দরজাটা অবশ্য খোলা। দরজার বাইরে নিশ্ছিদ্র অন্ধকার। সেখান থেকে ঝিঁঝি পোকার ঐকতান ভেসে আসছে। আর এরপরেই আমি সেই ঘরটার মধ্যে দেখতে পেলাম আমার পরিচিত একজনকে, মিস্টার ক্যালিপ্টা। কিছুটা তফাতে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন আমার দিকে। আমি শোয়া অবস্থা থেকে মাটিতে উঠে বসে তাকে জিজ্ঞেস করলাম, আমি কোথায়? আমি আমি কিভাবে এখানে এলাম? ক্যালিপ্টা বললেন, সেই যে আপনি প্রজাপতি ধরতে গিয়ে তড়িতাহত হলেন, তারপর আমি আপনাকে এখানে এনেছি। এটা কোথায় তা না জানলেও আপনার চলবে। সেই প্রজাপতিটা কোথায় লুকিয়ে রেখেছেন, আমাকে ওটা দিন। শেষ কথাগুলো বেশ কর্কশভাবে বললেন মিস্টার ক্যালিপ্টা। আমি তার প্রশ্নের জবাব দেওয়ার আগে উঠে দাঁড়াতে গেলাম, আর তখনই আমি বুঝতে পারলাম আমার হাত দুটো পিছমোড়া করে বাঁধা। ক্যালিপ্টা কি তার মানে আমাকে অপহরণ করে এনেছেন? যে যান্ত্রিক প্রজাপতি থেকে আমি তড়িতাহত হলাম, নিশ্চয়ই তার পিছনে মিস্টার ক্যালিপ্টারও কোনো হাত আছে। মুহূর্তের মধ্যে ব্যাপারটা ভেবে নিয়ে হাত বাঁধা অবস্থায় কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে বললাম, আমার হাত বাঁধা কেন? আপনি কি আমাকে ধরে এনেছেন? শিগগির হাত খুলুন।
ক্যালিপটা মৃদু হেসে বললেন, খুলে দেব, ঠিক খুলে দেব। তার আগে বলুন প্রজাপতিটা কোথায়? আমি এবার একটু ইতস্তত করে বললাম, ওটা আমার সঙ্গে নেই, বাড়িতে আছে। আপনার সঙ্গে ওটা নেই তা আমিও জানি, তবে ওটা আপনার ঘরে নেই, আমি খুঁজে দেখেছি। আপনি আমার ঘরে ঢুকেছিলেন আমার অবর্তমানে? আমার বাঁধন খুলে দিন, আমার বাঁধনটা আগে খুলে দিন, চিৎকার করে বলে উঠলাম আমি। প্রজাপতিটা কোথায় আপনি বলুন, ওটা এক্ষুনি আমার দরকার। আমি আবার চিৎকার করে উঠলাম, আমি যদি বাড়ি পৌঁছতে না পারি তবে কিছুতেই বলবো না ওটা কোথায় আছে। ওটা তো একটা যান্ত্রিক প্রজাপতি, আপনার কি দরকার ওটা দিয়ে? যান্ত্রিক শব্দটা শুনেই মুহূর্তের জন্য কেমন যেন থমকে গেলেন ক্যালিপটা। তারপর বললেন, হ্যাঁ, ওটা যান্ত্রিক। আমার সঙ্গীরা ওটা মোনার্কের ঝাঁকের সঙ্গে মেক্সিকো থেকে এখানে পাঠিয়েছিলেন। ওটা আসলে একটা সার্কিট, যা এই ঘরটাকে মহাশূন্যের দিকে উড়িয়ে নিয়ে যাবে। তার কথা শুনে বিস্মিতভাবে আমি প্রশ্ন করলাম, তাহলে আপনি কে? কোনো বিজ্ঞানী? হ্যাঁ, বিজ্ঞানী তো বটেই, তবে কি যেন একটা বলতে গিয়ে তিনি থেমে গেলেন। তারপর একটু চুপ করে থেকে কর্কশভাবে বললেন, সময় নষ্ট করবেন না। সার্কিটটা কোথায়, ওটার জন্য আপনাকে খুন করতেও দ্বিধা করব না আমি। এবার আমি সত্যি ভয় পেয়ে গেলাম। তাকে কি জবাব দেব ঠিক বুঝে উঠতে পারছি না। ঠিক ঠিক সেই সময় আর একটা কণ্ঠস্বর কানে এলো, ওটা আমার কাছে, এই যে। তাকিয়ে দেখি ঘরের ভেতরে প্রবেশ করছেন ডক্টর শেফিল্ড। ডক্টর শেফিল্ডের ডায়েরি, 4 আগস্ট, ওয়েস্ট গারো হিলস, মেঘালয়। পৃথিবীতে এমন অনেক ঘটনার কথা শোনা যায় যা অবিশ্বাস্য বলে মনে হয়। গতকাল রাতে আমার জীবনে যা ঘটলো তা আমি এখনো মাঝে মাঝে বিশ্বাস করে উঠতে পারছি না। এই ঘটনার সাক্ষী প্রজাপতি শিকারী নৃসিংহ চৌধুরী যদি না থাকতেন, তাহলে আমি ওই ঘটনা সম্বন্ধে নিশ্চিত এ সিদ্ধান্তে উপনীত হতাম যে কিছু সময়ের জন্য আমার ইন্দ্রিয়গুলো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পরশু রাত্রে বাঙালি ভদ্রলোকের ঘর থেকে প্রজাপতিটা নিয়ে এসেছিলাম। ঘরে ফিরে বেশ কিছুক্ষণ ধরে পরীক্ষা করে সেটাকে আমার কোটের পকেটে রেখে দিয়েছিলাম। পরদিন ভোরে পরিচিত একজন রোগীকে দেখতে যাওয়ার জন্য ডাক এলো। চৌধুরীর সঙ্গে দেখা করে আমি পেশেন্ট পার্টির সঙ্গে তাদের গ্রামে গেলাম। ফিরলাম বেলা 12টা নাগাদ। বাইরে থেকেই আমার গ্রেট ডেন্টার পরিত্রাহী চিৎকার কানে এলো। বাড়িতে ঢুকে দেখি দুটো ঘরই লণ্ডভণ্ড। কোনো কিছু খোয়া না গেলেও কেউ বা কারা যেন লণ্ডভণ্ড করে খুঁজেছে কোনো কিছু। গ্রেট ডেন্টা চেন ছিঁড়ে ফেলার উপক্রম করছে। হঠাৎ আমি চৌধুরীর ঘরের মেঝেতে কুড়িয়ে পেলাম একটা জিনিস, স্বচ্ছ কাগজের মধ্যে রাখা একটা দুর্মূল্য রিগাল ব্লু বেগম। মুহূর্তের মধ্যে আমার কাছে স্পষ্ট হয়ে গেল সবকিছু, কে কি কারণে বাড়িতে ঢুকেছিল। তবে যান্ত্রিক মোনারটা সে নিয়ে যেতে পারে, সেটা এখন আমার কোটের পকেটে। কিন্তু চৌধুরী কোথায় গেলেন? তিনি কি প্রজাপতি ধরতে গেছেন, নাকি তাকে অপহরণ করা হলো? সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে ছুটলাম পাহাড়ের দিকে। ঘন্টা 3 ধরে পাহাড়ের প্রত্যেকটা ঢালে, তার মাথার জঙ্গলে তন্ন তন্ন করে অনুসন্ধান চালালাম। বিকেল হয়ে এলো, কিন্তু তার দেখা মিলল না। আমি তখন ঠিক করলাম যে সরাসরি গিয়ে ক্যালিপটাকে ধরব। তিনি যে আমার বাড়ি গেছিলেন তার প্রমাণ তো ওই ব্লু বেগমটা। সম্ভবত সেটা তার পকেট থেকে পড়ে গেছিল। দ্রুত নিচে নেমে এলাম। হাজির হলাম গিয়ে ক্যালিপটার বাড়ি। দোতলায় তার অংশ তালা দেয়া। মীনাক্ষীর পরিচারিকা আমাকে জানালো যে বাড়িওয়ালা সকালে বাড়ি থেকে বেরিয়েছেন আর ফিরেননি। আমি এরপর দুশ্চিন্তাগ্রস্ত ভাবে নিজের বাড়িতে ফিরে এলাম। না, চৌধুরী ফিরে আসেননি। দুশ্চিন্তা ক্রমশ বাড়তে লাগলো। কিভাবে তার খোঁজ করা যায় তা ভাবতে লাগলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। আমার গ্রেট ডেনটা
প্রশিক্ষিত কুকুর। তার সাহায্যে যদি একটা শেষ চেষ্টা করা যায় চৌধুরীকে খোঁজার ব্যাপারে। কুকুরটা সমানে দেখে চলেছে, লাফিয়ে ঝাঁপিয়ে চেন ছিঁড়ে ফেলার উপক্রম করছে সে। আমি তাড়াতাড়ি চৌধুরীর ঘরে গিয়ে তার ব্যবহৃত একটা জামা নিয়ে এলাম। কুকুরটাকে বাইরে এনে বাড়িতে তালা দিয়ে চৌধুরীর জামাটা শোকালাম তাকে। বুদ্ধিমান কুকুর আমাকে টানতে টানতে তারপর বাড়ির বাইরে নিয়ে এলো। আমাকে নিয়ে এগোলো পাহাড়ের এক ঢালের দিকে। পাহাড়ের মাথায় তখন সূর্য অস্ত যেতে বসে, তার রাঙা আলো ছড়িয়ে পড়েছে সারা উপত্যকায়। কুকুরটার সঙ্গে যখন উপরে উঠে এলাম ঠিক তখনই অন্ধকার নামলো। তার পিছু পিছু কোথায় যাচ্ছি তা আমি ঠিক ঠাউর করতে পারলাম না। তারপর এক সময় চাঁদ উঠল, একটা ঝর্ণা দেখতে পেলাম। তার পাশ দিয়ে কিছুটা এগিয়ে কুকুরটা ঝোপ জঙ্গলে ঘেরা একটা ঢিবির সামনে আমাকে দাঁড় করালো। এটা পাহাড়ের শেষ প্রান্ত। ঢিবিটার কিছুটা তফাতেই অতল খাদ, দীর্ঘ বিস্তৃত খাদ, ওপারে অন্য দেশের সীমানা। ঢিবির সামনে বড় বড় ঝোপঝাড়। কুকুরটা তাকিয়ে আছে সেদিকেই। আমি এখানে কোনো দিন আসিনি। কুকুরটার দৃষ্টি অনুসরণ করে দেখলাম ঝোপের আড়াল থেকে একটা গুহা মুখ যেন উঁকি দিচ্ছে। ঝোপঝাড় একটু সরাতেই সেটা স্পষ্ট হলো। কুকুরটাকে বাইরে দাঁড় করিয়ে সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম। 20-25 ফুট লম্বা একটা টানেল, তার শেষ প্রান্ত থেকে আবছা আলো ভেসে আসছে। আমি এগোলাম সেদিকে। একটা দরজা, তার পাশে একটা অদ্ভুত ঘর, নীল আলো জ্বলছে সেখানে, অসংখ্য বৈদ্যুতিক প্যানেল সারা ঘরে। মাথাটা কাঠ জাতীয় কিছু দিয়ে তৈরি, আকাশ দেখা যাচ্ছে। আমি বুঝতে পারলাম বাইরে থেকে যাকে ঢিবি বলে মনে হচ্ছিল সেটা আসলে ক্যামোফ্লেজ। আসলে ঢিবির আড়ালে লুকিয়ে আছে ঘরটা। দরজার বাইরে টানেলের অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে সেই ঘরের ভেতর দেখতে পেলাম মিস্টার ক্যালিপ্টা আর চৌধুরীকে। দুজনেই দাঁড়িয়ে আছেন। ক্যালিপ্টা ওই যান্ত্রিক প্রজাপতিটার খোঁজ করছেন চৌধুরীর কাছে, আর চৌধুরী তার খোঁজ দিতে রাজি হচ্ছেন না। শেষ পর্যন্ত চৌধুরীকে যখন ক্যালিপ্টা খুনির হুমকি দিলেন, তখন আমি আর থাকতে না পেরে পকেট থেকে যান্ত্রিক মোনাকটা বার করে সে ঘরে প্রবেশ করে বললাম, ওটা আমার কাছে, এই যে। তারা দুজনেই এবার ফিরে তাকালেন আমার দিকে। ক্যালিপ্টা দেয়ালের গায়ে একটা প্যানেলের গায়ে হাত রেখে তার দস্তানা পরা ডান হাতটা আমার দিকে বাড়িয়ে বললেন, ওটা আমার জিনিস, আমাকে দিয়ে আপনারা চলে যান। হ্যাঁ দেব, কিন্তু তার আগে আপনি বলুন আপনি কে? এই ভদ্রলোককে আপনি বেঁধে রেখেছেন কেন? প্রজাপতিটা আমাকে দিন, ওটা দিলে আমি ওকে মুক্তি দেব। আমি চৌধুরীর পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, বলেছি তো দেব, আগে বলুন আপনি কে? ধরুন আমি তেমন কেউ যারা সভ্যতার উষালগ্নে মানুষকে জ্ঞানের আলো দেখিয়েছিলেন, যেমন মিশরের মানুষকে শিখিয়েছিলেন কিভাবে নিখুঁত জ্যামিতিক নকশায় গড়ে তুলতে হয় পিরামিড, প্রাচীন অ্যাজটেকদের শিখিয়েছিলেন কিভাবে বানাতে হয় ভবিষ্যতের নিখুঁত ক্যালেন্ডার, ইনকাদের জানিয়েছিলেন ভূমিকম্পরোধী স্থাপত্যের কৌশল, যারা এ গ্রহের মানুষকে সর্বপ্রথম মহাবিশ্বের সন্ধান দেবার চেষ্টা করেছিল, জ্ঞান বিজ্ঞানের প্রথম পাঠ যারা শিখিয়েছিলেন পৃথিবীর মানুষকে। ক্যালিপ্টার কথা শুনে মৃদু চমকে উঠলাম, কিন্তু এ যে বিশ্বাস করা কঠিন। আমি তাকে বললাম, হেয়ালি নয়, যা বলবার তা স্পষ্ট করে বলুন। এভাবে সময় নষ্ট করাটা কারোর পক্ষে আকাঙ্ক্ষিত নয়। তিনি কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। তার ঠোঁটের কোণে হাসি এবার যেন আরো স্পষ্ট হলো। তারপর তিনি বললেন, সেটা কিন্তু আপনাদের পক্ষে মঙ্গলজনক হবে না। আমি বললাম, তা না হোক, বলুন আপনি কে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে তিনি বললেন, ঠিক আছে, তবে দেখুন আমি কে। ধীর পায়ে তিনি এগিয়ে এসে দাঁড়ালেন ঘরের ঠিক মাঝখানে, ধাতব পাতে মোড়া একটা নিচু বেদির জায়গায়। শেষবারের মতো তিনি একবার স্থির দৃষ্টিতে তাকালেন আমার দিকে, আর এরপরে হঠাৎ তার পোশাকগুলো যেন অগ্নিভ হয়ে উঠল কয়েক মুহূর্তের জন্য। পর মুহূর্তে
সেগুলো ছাই হয়ে পড়ল তার পায়ের কাছে, অথচ পোশাকের আগুন গ্রাস করেনি তার দেহকে। আমাদের সামনে সম্পূর্ণ নিরাবরণ হয়ে দাঁড়িয়ে আছেন ক্যালিপ্টার। কিন্তু ক্যালিপ্টার সেই দেহ দেখে আমার কেন জানি মনে হলো এটা একটা খোলস, রোমহীন, ভাঁজহীন, মৃদু কঠিন ত্বক সম্পন্ন মসৃণ এক দেহ। অনেকটা ওই পোশাকের দোকানে পূর্ণবয়স্ক মানুষের আকৃতির যে পুতুলগুলোর উপর পোশাক চাপানো হয়, ওই অনেকটা সেই রকম দেখতে। আর এরপরই আমার অনুমান সত্যি হলো। ঈর্ষৎ শব্দ করে অনেকটা ডিমের খোলার মতো আঁকা বাঁকা ফাটল ধরতে শুরু করলো সেই দেহে। একটা একটা করে ডিমের খোলার মতোই খসে পড়তে লাগলো বহিরাবরণ, আর তার ভিতর থেকে উঁকি দিতে লাগলো থকথকে সবুজ জেলির পিণ্ড, ঠিক যেন অনেকটা কোনো দানবীয় প্রজাপতির পিউপার মতো। শেষ টুকরোটাও একসময় খসে গেল সেই সবুজাব গুটির গা থেকে। আমাদের সামনে দাঁড়িয়ে আছে সবুজাব জেলির আবরণে মোড়া অদ্ভুত এক অবয়ব। আকারে সেটা 5 ফুটের একটু বেশি হবে। আর এরপরেই সেই জেলির ভেতর থেকে উঁকি মারল এক কুৎসিত মাথা। মাথার ওপর থেকে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ালো অ্যান্টেনার মতো দুটো সুর। উন্মোচিত হলো দুটো গোলাকার হলুদাবো চোখ, অনেকটা গলদা চিংড়ির চোখের মতো। কোটো চিরে চোখ দুটো বাইরে বেরিয়ে এলো। লম্বাটে কুৎসিত মুখমণ্ডলের নিচের অংশ উন্মোচিত হলো সার সার তীক্ষ্ণ দাঁতের পাটি। সবশেষে থকথকে জেলির আবরণ ভেদ করে কাঁধের কাছ থেকে বেরিয়ে এলো দুটো পাখা। এত কুৎসিত পাখা আমি জীবনে দেখিনি। সবুজাব আঠালো তরল মাখা পাখা দুটোর শেষ প্রান্তে হাতের পাতার মতো অংশ আছে, তাতে 3টে করে আঙুল, আঙুলের প্রান্তে তীক্ষ্ণ নখর। আমার পা দুটো যেন কেউ মাটির সঙ্গে আটকে দিয়েছে। আমি দেখে যাচ্ছি সেই ভয়ঙ্কর অবিশ্বাস্য দৃশ্য। একসময় জেলির আবরণ ভেদ করে পুরো দেহটাই উন্মোচিত হলো। সবুজাব প্রাণীটার দেহের সঙ্গে প্রজাপতির দেহেরও অনেকটা মিল আছে। সুর, লম্বাটে মাথা, ডানা, বুকের চেয়ে নিম্নাংশের দৈর্ঘ্য বেশি এবং তার প্রান্তদেশ সূচালো। এক অতি কুৎসিত প্রজাপতি যেন তার নিজের উপর ভর করে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সারা দেহ তার চটচটে জেলিতে মাখামাখি। আমি একবার তাকালাম চৌধুরীর দিকে। তার চোখও আমার মতোই বিস্মিত, বিস্ফারিত। কয়েক মুহূর্তের মধ্যে এরপর ডানা ঝাপটিয়ে উড়ে উঠল পানিটা। তারপর একটা ধাতব কিচকিচ শব্দ করে হেলতে দুলতে সে এগোতে লাগলো আমাদের দিকে। উত্তেজনায় আমি মুহূর্তের মধ্যে সজোরে চেপে ধরেছিলাম আমার হাতের সেই ধাতব প্রজাপতিটাকে। হঠাৎই মচ করে একটা শব্দ হলো। নিজের অজান্তেই হাতের চাপে প্রজাপতির কোন অংশে সম্ভবত ভেঙে গেছিল, কিন্তু সেই অল্প শব্দেই আমার হুঁশ ফিরল। অদ্ভুত প্রাণীটা তখন তার তীক্ষ্ণ নখরযুক্ত পাখা দুটো দিয়ে আমাকে আলিঙ্গন করার জন্য বেশ কিছুটা এগিয়ে এসেছে। নিশ্চয়ই তার উদ্দেশ্য প্রজাপতিটাকে হস্তগত করা। আর দেরি না করে আমি তাকে দূরে সরানোর জন্য মুঠোই ভরা কৃত্রিম প্রজাপতিটাকে ছুঁড়ে ফেললাম ঘরের অন্য প্রান্তে। প্রাণীটা একবার শুধু তার কুৎসিত মাথাটা ফিরিয়ে দেখে নিল যে জিনিসটা ঘরের কোথায় গিয়ে পড়ল। আমি ভেবেছিলাম এবার সে সেটার দিকে এগিয়ে যাবে, কিন্তু তা না করে সে তীব্র কিচকিচ শব্দ করে মনে মনে হাসল। তারপর আবার এগোলো আমাদের দিকে। তার ডানার শেষ প্রান্তের নখরগুলো প্রসারিত হচ্ছে। আমি দরজার দিকে ছুটলে আমাকে হয়তো সে ধরতে পারবে না, কিন্তু চৌধুরীকে নিঘাত ধরে ফেলবে। ঠিক এই মুহূর্তে একটা কাণ্ড ঘটল। শুনতে পেলাম আমার গ্রেট ডেনের কান ফাটানো গর্জন। আমাকে অনুসরণ করে কখন যে সে ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর তারপরে সে তার বাঘের মতো শরীরটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অদ্ভুত পানিটার উপর। পর মুহূর্তে দুজনে মাটিতে গড়িয়ে পড়ল। কুকুরের গর্জনা, পানিটা হিংস্র কিচকিচ শব্দ ভরে উঠল ঘর। দাঁড়া তার নখ দিয়েই দুজনেই ঘায়েল করার চেষ্টা করতে লাগলো পরস্পরকে। প্রমাদ গুনলাম আমি, সময় নষ্ট করা যাবে না। চৌধুরীকে টানতে টানতে সেই ঘর থেকে বেরিয়ে ঢুকলাম টানেলে। টানেল ধরে ছুটতে শুরু করলাম। আমাদের পেছনে ভেসে আসতে লাগলো মরণাপন্ন লড়াইয়ের শব্দ। কোনো রকমে টানেলের বাইরে বেরিয়ে এলাম। হঠাৎ গ্রেট ডেনটা তীব্র আত্মচিৎকার কানে এলো।
তারপরে যেন সব শব্দ থেমে গেল, আর টানেলের ভেতর থেকে কামানের গোলার মতো বাইরে বেরিয়ে আমাদের মাথার উপর দিয়ে উড়ে আমাদের কিছুটা তফাতে ছিটকে পড়লো আমাদের কুকুরের প্রাণহীন নিষ্পান দেহ। প্রাণীটা কি এবার বেরিয়ে আসবে? আর আল বিলম্ব না করে আমরা ছুটতে শুরু করলাম। কিছুটা এগোবার পরেই মনে হলো আমাদের পা যেন কাঁপছে। পা নয়, মাটি। আর এরপরেই প্রচণ্ড শব্দ করে আমাদের পেছনের সেই পাথরের ঢিবির মাথাটা চৌচির হয়ে গেল। আলোকিত হয়ে উঠল চারপাশ। ঢিবির ভেতর থেকে উজ্জ্বল একটা বিরাট বাক্স যেন চাকতির মতো পাক খেতে খেতে শোঁ শোঁ শব্দে তীর বেগে আকাশের দিকে উঠতে শুরু করলো। মহাকাশযান। আমরা যে ঘরের মধ্যে এতক্ষণ ছিলাম সেটাই সম্ভবত উড়ে যাচ্ছে আকাশের দিকে। আমরা তাকিয়ে রইলাম সেদিকে। অবিশ্বাস্য এক দৃশ্য। কিন্তু বেশ অনেকটা উপরে উঠে গিয়ে পরেই সেটা আবার তীর বেগে নামতে শুরু করলো নিচের দিকে। চারপাশ আলোকিত করে সেটা পৃথিবীর কাছাকাছি নেমে এসে অদৃশ্য হলো খাদের মধ্যে। কয়েক মুহূর্ত পরেই সেই খাদের নিচে থেকে ভেসে এলো এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। সম্ভবত ধ্বংস হলো মহাকাশযানটা। তবু আমরা সেখানে দাঁড়িয়ে থাকা সমীচীন মনে করলাম না। কিছু করার থাকলে তা দিনের আলোতেই করতে হবে। এক অবিশ্বাস্য অভিজ্ঞতার সাক্ষী হয়ে প্রায় বাকরুদ্ধ অবস্থায় আমরা ফেরার পথ ধরলাম। ঠিক করলাম সকালে ফিরে কুকুরের মৃতদেহটা নিয়ে যাব। বিস্মিত বিধ্বস্ত অবস্থায় মাঝরাতে ঘরে ফিরলাম আমরা। সারাটা রাত যেন ঘোরের মধ্যে কাটল। আজ দিনের আলো ফুললে আমরা স্থানীয় দুজন লোককে সঙ্গে নিয়ে পাহাড় ভেঙে হাজির হলাম সেই জায়গাতে। সেই ঢিবির মতো উঁচু জায়গাটা আর নেই। সেখানে একটা গহ্বর সৃষ্টি হয়েছে। চারপাশে ঝোপঝাড়গুলো আগুনে ঝলসে গেছে। খাদের কিনারায় দাঁড়িয়ে নিচে উঁকি মারলাম। অতল খাদ নিচে। কিছুই চোখে পড়ল না। কিছুটা দূরে পড়েছিল আমার কুকুরটার মৃতদেহ, আর চামড়াটা ঝলসে গেছে তার। লোক দুজনের সাহায্যে সেই মৃতদেহটাকে বহন করে নিচে ফেরার পথ ধরলাম। বাড়ি ফিরে প্রথমে কুকুরের মরদেহটাকে বাগানে কবর দেওয়ার ব্যবস্থা করলাম। আমাদের জন্য সে প্রাণ দিল। বারবার মনে পড়ছে তার কথা। তেজস্ক্রিয়তার স্পষ্ট চিহ্ন ধরা পড়েছে তার দেহে। ওই মহাজাগতিক প্রাণীটা তেজস্ক্রিয় বিকিরণে সক্ষম ছিল। আমরা দুজন খুব জোর বেঁচে গেছি। সে আমাকে আলিঙ্গন করলে আমি নির্ঘাত মারা পড়তাম। মহাকাশযানটা ধ্বংস হওয়ার পিছনে আমি একটা কারণ পেয়েছি। প্রজাপতিটা ছুঁড়ে ফেলার আগে যখন আমি সেটাকে সজোরে চেপে ধরেছিলাম, তখনই ওটার কোনো একটা অংশ যে ভেঙে ফেলতে সক্ষম হয়েছি তা বুঝতে পেরেছিলাম। ক্ষতিগ্রস্ত সার্কিটের কারণেই সম্ভবত মহাকাশযানটা মুখ থুবড়ে পড়ে। তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমার কুকুরটা নয় তাকে আক্রমণ করেছিল বলে মরল, কিন্তু মীনাক্ষীর গর্ভস্থ সন্তানরা কি দোষ করেছিল? তাদের সে মারল কেন? কাল ভোরে চৌধুরী চলে যাচ্ছেন। আমাকে এবার উঠতে হবে তার ঘরে যাবার জন্য। তিনি যাবার আগে তাকে একটা জিনিস উপহার দেব। সেটা ছদ্মবেশী ক্যালিপ্টার ফেলে যা রিগাল ব্লু বেগম বাটারফ্লাই। আমি পরীক্ষা করে দেখেছি, ওরা যান্ত্রিক নয়, আসল প্রজাপতি। যার কাছ থেকে ক্যালিপ্টার জিনিসটা পেয়েছিলেন সে লোকের সন্ধানও পেয়েছি। কাগজপত্র নিয়ে কোনো অসুবিধা হবে না। ঠিক 2 বছর পর নৃসিংহ চৌধুরীর দিল্লিপি, 5ই আগস্ট, পশ্চিম গারো পাহাড়, মেঘালয়। ডক্টর শেফিল্ডের আমন্ত্রণে আবার ঠিক 2 বছর পর তার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। না, প্রজাপতি ধরতে নয়। প্রজাপতি ধরা আমি 2 বছর আগে সেই রাতে সেই ঘটনার পর ছেড়ে দিয়েছি। শেফিল্ড এখানে আমাকে একটা অনুষ্ঠানে যোগদানে আমন্ত্রণ জানিয়েছেন, যদিও কি অনুষ্ঠান আমাকে জানাননি। বাগানে দাঁড়িয়ে আমাদের দুজনের কথা হচ্ছিল। কিছুটা তফাতে শেফিল্ডের সেই কুকুরটার শ্বেত পাথরের সমাধি। গারো পাহাড়ের ফাঁক গলে শেষ বিকেলের মায়াবী আলো এসে পড়েছে সেখানে। এক ঝাঁক মোনাক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে সেই সমাধির ওপর। একটু ইতস্তত করে আমি ডক্টর শেফিল্ডকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার সেই পেশেন্ট মীনাক্ষী দেবীর গর্ভস্থ সন্তানকে ক্যালিপ্টা
বারবার কেন নষ্ট করছিল তার কোনো সমাধান সূত্র পেয়েছেন? সম্ভবত পেয়েছি। ঘরে চলুন, কিছু জিনিস আপনাকে দেখাবো। তার পিছন পিছন ঘরে ঢুকলাম। তিনি আলমারি থেকে একটা ফাইল বের করে এগিয়ে দিলেন আমার দিকে। চেয়ারে বসে ফাইলটা খুলতেই তার মধ্যে থেকে বেরোলো কয়েকটা পুরনো পেপার কাটিং। ডক্টর সেফিল্ড বললেন, তথাকথিত সেই ক্যালিপ্টার বাড়ির টেলিস্কোপ রুমের একটি সিন্দুক থেকে এগুলো উদ্ধার করেছি। এই কাগজগুলো সবই মেক্সিকো থেকে, আরও নির্দিষ্টভাবে বললে ইউকাতান প্রদেশের রাজধানী সেরিদা থেকে ইংরেজিতে প্রকাশিত। আমি একটা পেপার কাটিং পড়লাম। তাতে ইউকাতানের বেশ কয়েকটি অঞ্চলে সন্তান সম্ভবা মহিলাদের অকস্মাৎ গর্ভপাত বা মৃত সন্তান প্রসবের খবর ছাপা হয়েছে। সেখানে ঘটনাটা এত বেশি ঘটছিল যে তা সংবাদপত্রের দৃষ্টি আকর্ষণ করেছিল। দ্বিতীয় যে পেপার কাটিংটা হাতে নিলাম তাতে একটা প্রত্ন আবিষ্কারের খবর ছাপা আছে। ইউকাতানের কেতমল মন্দিরের কাছে খনন কার্য চালাবার সময় অক্টোভিও নামে এক প্রত্নবিদ ভূগর্ভস্থ এক কক্ষে পাথরের তৈরি এক অদ্ভুত কফিন আবিষ্কার করেন বলে উল্লেখ আছে সেই রিপোর্টে। ডক্টর সেফিল্ড সেই পেপার কাটিংগুলোর মধ্যে থেকে একটা কাটিং বেছে আমার হাতে দিয়ে বললেন, এটা পড়ুন, তাহলে হয়তো ব্যাপারটা কিছুটা স্পষ্ট হবে আপনার কাছে। তাতে লেখা আছে, নিজস্ব সংবাদদাতা সেরিদা। গতকাল সকালে কেতমল অঞ্চলের এক প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ থেকে বিখ্যাত প্রত্নবিদ অক্টোভিও কোলাসের মৃতদেহ আবিষ্কার হয়েছে। কিছুদিন আগে অক্টোভিওর বক্তব্য নিয়ে পণ্ডিত মহলে শোরগোল পড়ে গিয়েছিল। অনেকে তাকে পাগল বলেও আখ্যা দিয়েছিলেন সেজন্য। বেশ কিছুকাল আগে নেটিভ আমেরিকানদের জ্ঞান ও উর্বরতার দেবতা কেতমল কোয়াতল মন্দিরের কাছে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালাবার সময় পাথরের নল সমন্বিত এক শূন্য কফিন তিনি আবিষ্কার করেন। এ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু কেতমল সংলগ্ন অঞ্চলে অকস্মাৎ ব্যাপক হারে গর্ভস্থ সন্তানের মৃত্যুর ঘটনা শুরু হলে সে সম্বন্ধে তিনি অদ্ভুত এক ব্যাখ্যা দেন, যা তাকে বিতর্কের কেন্দ্রগুলিতে পৌঁছে দেয়। এসব অঞ্চলের প্রাচীন মন্দিরগুলোতে একসময় দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়ার প্রথা ছিল। প্রাচীন লোককথা অনুযায়ী দেবতারা নাকি ছিলেন আত্মভূক, অর্থাৎ যে অজ্ঞাত শক্তি আমাদের দেহকে চালিত করে সেই শক্তি ভক্ষণ করেই নাকি বেঁচে থাকতেন দেবতারা। গর্ভস্থ সন্তানদের মৃত্যুর ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন যে ভূগর্ভস্থ কক্ষে যে আধার তিনি খুঁজে পেয়েছেন তার মধ্যে হিমায়িত অবস্থায় তথাকথিত কোনো দেবতা ঘুমিয়েছিলেন। কয়েক হাজার বছর পর তিনি ঘুম ভেঙে বাইরে বেরিয়ে পড়েছেন। গর্ভস্থ শিশুদের প্রাণ ভক্ষণ করে তিনি নিজের শক্তি সঞ্চয় করছেন। গর্ভস্থ শিশু তার লক্ষ্য কেন সে বিষয়েও অক্টোভিও একটা ব্যাখ্যা দিয়েছিলেন। পূর্ণাঙ্গ মানুষকে হত্যা করার চেয়ে গর্ভস্থ সন্তানকে হত্যা করলে তার লোকচক্ষুতে ধরা পড়ার সম্ভাবনা কম থাকে। স্বাভাবিকভাবেই তার এ বক্তব্যের পর অনেকেই তাকে পাগল আখ্যা দিতে কুণ্ঠাবোধ করেননি। অক্টোভিওর সব প্রত্নতত্ত্ববিদ সঙ্গীরাই তার সঙ্গ পরিত্যাগ করলেন। ইদানিং অক্টোভিও একাকী পাগলের মতোই ঘুরে বেড়াতেন ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা মায়া ও অ্যাজটেক সভ্যতার প্রাচীন মন্দির ও ধ্বংসস্তূপগুলোতে। তিনি নাকি ওসব জায়গাতে খুঁজে বেড়াতেন সেই আত্মভোগ দেবতাকে। সম্ভবত তিনি সত্যিই উন্মাদ হয়ে গেছিলেন। প্রত্নবিদ অক্টোভিওর মৃতদেহ পরীক্ষা করে ডাক্তাররা জানিয়েছেন কোনো তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে তার মৃত্যু হয়েছে। তার মৃতদেহ যেখানে পাওয়া গেছে সেখানে কোনো তেজস্ক্রিয় পদার্থ আছে কিনা তার সন্ধানে সরকারের তরফ থেকে এক অনুসন্ধানকারী দল পাঠাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্টটা পড়ার পর আমি কিছুক্ষণ চুপ করে থেকে ডক্টর সেফিল্ডকে প্রশ্ন করলাম, আচ্ছা, ওই মহাজাগতিক প্রাণী যে আত্মভূক, এটা বিজ্ঞানসম্মতভাবে কিভাবে সম্ভব? আত্মা শব্দটা বলতে আপনি ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যাখ্যায় না গিয়ে যদি এটাকে একটা শক্তি হিসাবে দেখেন, তবে শক্তির স্থানান্তরকরণ তো সম্ভব। প্রাণ তো আসলে একটা শক্তি। আমাদের ধর্মশাস্ত্র ভাগবত গীতায় বলা আছে আত্মা অবিনশ্বর। অস্ত্র দিয়ে তাকে ছেদ করা যায় না, আগুনে তাকে পোড়ানো যায় না, সে শুধু দেহ পরিবর্তন করে। হয়তো আমাদের প্রাচীন পণ্ডিতরা আত্মা বলতে শক্তিকে বুঝিয়েছিলেন। শক্তির ব্যাপারটা তো একই। ব্যাপারটা এর আগে আমি এভাবে ভেবে দেখিনি। বিজ্ঞান তো চলমান, প্রতিনিয়ত
নতুন নতুন জিনিস আবিষ্কার হয়ে চলেছে। আমাদের বিজ্ঞান এই আত্মা নামক শক্তির স্থানান্তরের ব্যাপারটা হয়তো কোনোদিন আবিষ্কার করে ফেলবে। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম দুজনে। সেফিল তারপর বললেন, হ্যাঁ, এবার চলুন, সেই অনুষ্ঠানে যোগ দিতে হবে। কোথায়? কি অনুষ্ঠান? সেই মিস্টার ক্যালিপ্টার বাড়ি। সেই মীনাক্ষীর এক ফুটফুটে সন্তান জন্মেছে, তার আজ 1 বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে আমার উদ্যোগে একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আপনাকে ক্যালিপ্টার টেলিস্কোপ ঘরটাও দেখাবো। সেই টেলিস্কোপে চোখ রেখে হয়তো অজানা কোনো গ্রহের দিকে তাকিয়ে থাকতো সে। সম্ভবত মেক্সিকোতে তার থাকা সম্ভব হচ্ছিল না বলে এখানে এসেছিল, আর এখান থেকেই মহাকাশে পাড়ি জমানোর চেষ্টা করেছিল সে। কিন্তু প্রাচীন মেক্সিকান দেবতার সে গ্রহে আর ফেরা হলো না। ডাক্তার সেফিল্ডের সঙ্গে সেই বাড়ির দিকে এগোতে এগোতে হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। ক্যালিপ্টা বলেছিলেন আমার সঙ্গীরা ওটা মোনার্কের ঝাঁকের সঙ্গে মেক্সিকো থেকে এখানে পাঠিয়েছিল। তাহলে কি আজও তার সঙ্গীরা রয়ে গেছেন সেখানে? শুনছিলেন বেঙ্গলি স্টোরি স্টেশনের আজকের নিবেদন প্রজাপতির পাখা। বিভিন্ন চরিত্রে যাদের আপনারা শুনলেন, নৃসিংহ চৌধুরী, তন্ময় দাস, ডক্টর সেফিল্ড, গণেশচন্দ্র লাহা, মিস্টার ক্যালিপ্টা অভিক গুপ্ত, রাজা সাইকিয়া প্রিয়ম লাহা, মীনাক্ষী স্নেহা লাহা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।